আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইএসপি 98 নিয়ে এটা হচ্ছে আপনাদের লাস্ট ক্লাস। আইএসপি 98 আমরা আজকে ক্লোজ করব। আর আগামীকালকে আমরা একটা ক্লাস রেখেছি আপনাদের। আগামীকাল হচ্ছে ডকুমেন্ট চেকিং এর জন্য আমরা একটা ক্লাস রেখেছি, ডকুমেন্ট চেকিং। সো ডকুমেন্ট চেকিং এর ক্লাসটা শুরু হবে 12টা থেকে। দিয়েছি, একটু টাইম লাগতে পারে, হয়তো আহ, 1.5 ঘন্টা বা 2 ঘন্টা সময় লাগতে পারে। আমরা ওভারঅল একটা ডকুমেন্ট চেকিং নিয়ে কথা বলবো, ডকুমেন্ট চেকিং। আর আমি রিকোয়েস্ট করব সবাই, মানে যারা আমার সাথে আইএসপি 98 নিয়ে কাজ করেছেন, মানে অনেকটুকু সময় আমাদের সাথে পার করেছেন, অনেকগুলো ক্লাস, 5-6টা ক্লাস, আজকে ক্লাস 7টা ক্লাস হবে। সো এই 7টা ক্লাস যারা কন্টিনিউ করেছেন, থেকেছেন আপনার সাথে, আমি রিকোয়েস্ট করব যে আপনারা এই এই রুলসটা আপনারা প্রপার ওয়েতে, মানে অ্যাটলিস্ট। এখন সাউন্ড ক্লিয়ার আছে? আই থিংক সো। এখন ক্লিয়ার হওয়ার কথা। এখন ক্লিয়ার শোনা যাচ্ছে? এখন সাউন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে? জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে ঠিকঠাক। ওকে। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। ওকে, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের মানে আজকে যারা জয়েন করেছেন দে আর রিয়েল জ্যাম। এবং আপনারা পরীক্ষার জন্য প্রিপারেশন নেবেন, ফাইনাল পরীক্ষার জন্য। কারণ সিডিএসএস এর এক্সপিরিয়েন্সটা যেটা হয় যে আস্তে আস্তে উপর থেকে, মানে পিরামিডের মতো বড় থেকে আস্তে 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 ছোটোর দিকে চলে আসে। সো যারা শেষ পর্যন্ত থাকতে পারেন ক্যালিব্রেটেড নিয়ে, তাদের জন্য ডেফিনেটলি এটা একটা ভালো স্কোপ, মানে কন্টিনিউ করার। এখন আমি একটা কাজ দিতে চাই আপনাদের, সেটা যদি আপনারা এগ্রি করেন, যে যেহেতু স্টিল ইউ হ্যাভ 1 ডে। আগামীকালকে 12টার সময় আমরা যে ক্লাসটা নিব, আমরা ডকুমেন্টেশন নিয়ে কথা বলবো। আজকে স্টিল আমরা স্ট্যান্ড বাই ডকুমেন্টেশনটা কমপ্লিট করে ফেলবো। স্ট্যান্ড বাই কিরকম হয় বা স্ট্যান্ড বাইতে কোন কোন ডকুমেন্ট থাকে সেগুলো আমরা কমপ্লিট করে ফেলবো। আমার ধারণা আমরা স্ট্যান্ড বাই এর শুরু থেকে শেষ পর্যন্ত যে জায়গাগুলি পড়েছি আমি আবার আজকে রিভিউ করব। আজকে আবার রিভিউ করব এট এ গ্ল্যান্স। 30 মিনিট 35 মিনিট আমি রিভিউ করব। রিভিউ করার পরে আপনারা জানেন স্ট্যান্ড বাইতে টোটাল আর্টিকেল আছে 10টা। টোটাল আর্টিকেল আছে 10টা। শেষের দিকের আর্টিকেলগুলি ছোট। বাট আমি একটা পরীক্ষা নিতে চাই। পরীক্ষাটা এরকম যে, অথবা আপনারা যদি সিলেক্ট করেন আমার কোনো অসুবিধা নাই। আপনারা যদি 5 জন থাকেন, যেই 5 জন, যেই 6 জন আজকে জয়েন করেছেন, হ্যাঁ, যেই 5 জন 6 জন যারা জয়েন করেছেন, আপনারা যদি মনে করেন যে আপনারা আরেকজনের সাথে কম্বাইন করবেন, কোনো সমস্যা নাই। বাট আমি চাচ্ছি যে আপনারা আগামীকালকে এই 10টা আর্টিকেল রিভিউ করে আমাকে ফিডব্যাক দিবেন। এখন যদি মনে করেন যে ভাই আমার টাইম কম, তাহলে আপনারা এক একজন যে কোনো একটা বা দুইটা আর্টিকেল নেবেন। দুইটা দুইটা রুলস নেবেন। রুলস নিয়ে এই দুইটা আপনি ভালো করে দেখবেন, দেখে কালকে আপনি এটা একটা ওভারথ্রো দিবেন। যেমন আমরা প্রায় বলি যে এই রুলসটা কি বলেছে, এই টাইপের, মানে আপনি 5 মিনিট 6 মিনিটের একটা ওভারভিউ দিবেন। রুলস 1 থেকে রুলস 10 পর্যন্ত যতগুলি রুলস আছে সবগুলি রুলস। সুতরাং এইটাতে যদি আপনাদের একটু মানে কনফিডেন্ট গ্যাদার করতে পারি আইএসপি তে, তাহলে আপনাদের জন্য। কারণ আইএসপি আমরা একদম ভেঙে ভেঙে পড়ছি, কোন জায়গায় কতটুকু পড়তে হবে অতটুকু ডিসকাশন আমরা করেছি। এবং যেই জায়গাটাতে একটু ট্রিকি আছে সেই জায়গাটাতে আমরা একদম সোজা করে এক্সাম্পল দিয়ে দিছি, এক্সট্রা দিয়ে 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 এক্সাম্পল দিয়ে দিয়ে আমরা সেটাকে আলোচনা করেছি। সো কোনো জায়গা খুব বেশি কঠিন এরকম কিন্তু বলার কোনো সুযোগ নাই। যদি কেউ পড়তে পারেন ভালো করে, তাহলে কারো কোনো সমস্যা হওয়ার কথা না। আমাদের টোটাল আর্টিকেল আছে 10টা। ডেফিনেটলি প্রথম 1 থেকে 4 পর্যন্ত আর্টিকেলগুলি একটু বড়, 5 থেকে পরবর্তী আর্টিকেলগুলি একটু ছোট। সো আপনারা যদি অ্যালাউ করেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে আমার আগামীকালকে একটা ক্লাস আছে, আমরা ডকুমেন্টেশন নিয়ে আগামীকালকে একটা ক্লাস করবো, আরেকটা ক্লাসও থাকবে ডকুমেন্টেশন নিয়ে। আমার ডকুমেন্টেশনের ক্লাসটা সবার জন্য খুব ইম্পর্ট্যান্ট, মানে সেকেন্ড পার্টের জন্য, ডকুমেন্টেশনের জন্য। সো ডকুমেন্টেশনের ক্লাসটা সবার জন্য ইম্পর্ট্যান্ট। সো আপনারা যদি মনে করেন যে না ভাইয়া আগামীকালকে একটু টাফ হয়ে যাবে, মানে আগে হয়ে যাবে, তাহলে পরের উইকে হবে। পরের উইকে ফ্রাইডে না স্যাটারডেতে আমরা একটা ক্লাস নিব। সেকেন্ড আমাদের ডকুমেন্টেশনের কভার থাকবে। ফার্স্ট পার্টে আপনারা আইএসপিটা আমাকে রিভিউ করে দিবেন।
আপনারা যদি অ্যালাউ করেন তাহলে আমরা এটা নিব। আর যদি আপনারা বলেন যে না ভাইয়া পড়ানো শেষ করে দেন, আমরা আমাদের মতো করে পড়ে নিব, তাহলে আমি মানে ওভারভিউটা দিয়ে শেষ করে ফেলবো। বাট ISP 98টা আপনারা অ্যাকাউন্টেবল থাকলে আপনাদের পড়াটা ভালো হবে, মানে আপনাদের জন্য সুবিধা হবে। যখন আমি, যে কোনো একজনই বলবেন যে প্রথম রুলস একটা যখন ব্যাখ্যা করবেন নিজের মতো করে, ডেফিনেটলি নিজের মতো করে ব্যাখ্যা করতে গেলে আপনার পড়তে হবে। অন্য একজন অন্য আর্টিকেল অন্য একটা রুল ব্যাখ্যা করতে যাবে, তখন দেখা গেল যে ISP 98-এর ভয়টা আপনার মধ্যে থেকে দূরে সরে যাবে। মানে আমি চাচ্ছি আমার পড়ানোর পরে 1 ঘন্টার একটা সেশন থাকুক যেখানে আপনারা বলবেন প্রত্যেকটা রুলস নিয়ে। ডেফিনেটলি আমরা পড়েছি, সামারি করে পড়েছি, সামারি করে আপনারাও বলবেন, বাট ওই ডিসকাশনটা আপনাদের জন্য বেশি ফ্রুটফুল হবে আই বিলিভ। যদি আপনারা অ্যালাউ করেন তাহলে আমরা নেক্সট উইক মোটামুটি এই ক্লাসটা করতে পারি, আপনাদের জন্য খুব চাপ হবে না। কারণ নেক্সট উইক শনিবারে আমাদের রিপোর্টিং এর ক্লাস আছে, নেক্সট উইক শনিবারে আমাদের রিপোর্টিং এর ক্লাস আছে। সো রিপোর্টিং এর ক্লাসের পরপরই আমরা এই আইএসপির ক্লাসটা স্টার্ট করে দিতে পারবো। সো আমার মনে হয় এটা আপনাদের জন্য একটা ভালো স্টেপস হবে যদি আপনারা অ্যালাউ করেন। অ্যালাউ করবেন? 1 সপ্তাহ সময়, তো 1 সপ্তাহের মধ্যে আমি রিডিং ম্যাটেরিয়ালস দিয়ে দিব সবগুলি। রিডিং ম্যাটেরিয়ালস মানে হচ্ছে ফাইনাল রিডিং ম্যাটেরিয়ালস, একদম কমপ্লিট রিডিং ম্যাটেরিয়ালস, এই যে দাগানো যে রিডিং ম্যাটেরিয়ালসটা আছে আমি দিয়ে দিব। ওকে, সমস্যা নাই, করা সমস্যা নেই। যাবে, করা যাবে। ভেরি গুড, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। বাট একটা সমস্যা আছে, একটা সমস্যা আছে। আমরা কিন্তু আগে থেকে বলবো না কে কোন আর্টিকেল বলবে, আমরা সেদিন বলবো কে কোন আর্টিকেল বলবে। সো তার মানে সবার কাজ হচ্ছে মোটামুটি সব আর্টিকেলগুলি ভালোভাবে দেখা। কোনটা কম দেখবেন, কোনটার উপর কতটুকু প্রেশার দিবেন, এটা আমরা এখন আলোচনার সময় বলে দিব। সো নেক্সট স্যাটারডে 12টা থেকে আমরা ক্লাসটা নিব। সেকেন্ড 1 ঘন্টা সেশন থাকবে আমাদের ISP 98-এর ব্রিফ ডিসকাশন বলবো আমরা এটাকে। আর সেকেন্ড পার্টে আমরা ডকুমেন্টেশন নিয়ে কাজ করব। আর আগামীকালকে আমাদের 12টা একটা ক্লাস আছে, সেখানে আমরা ফেয়ার ডকুমেন্টেশন নিয়ে কাজ করব। লাইভ ডকুমেন্টেশন, লাইভ ডকুমেন্ট মানে হচ্ছে অরিজিনাল ডকুমেন্ট, ব্যাংকে যে ডকুমেন্টগুলি থাকে সেই ডকুমেন্টগুলি নিয়ে আমরা কাজ করবো ইনশাল্লাহ। ওকে, ISP 98 আমরা স্টার্ট করছি। ISP 98-এর রুলস 1-এ আমার মনে হয় এইটা, আমাদের যদি রেকর্ডিংটা আপনারা শুনেন, এখানে আমরা কথা বলেছি যে ISP 98 রুলসটা সাধারণত যে কোনো স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটে আমরা অ্যাপ্লাই করতে পারবো। তবে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটে অ্যাপ্লাই করতে গেলে সেটা এক্সপ্রেসলি বলা থাকতে হবে, লাইক অ্যাজ ইউসিপি, এবং ইউসিপির মতো এখানে এক্সপ্রেসলি মডিফাই এবং এক্সক্লুড করার সুযোগ রয়েছে। রিলেশনশিপ টু ল অ্যান্ড আদার রুলস, আমরা বলেছিলাম যে এখন একটু যেহেতু সময় আসছে, আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্টটা দিয়ে দিই বাম পাশে, তাহলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। রিলেশনশিপ টু ল অ্যান্ড আদার রুলস, দিস রুলস সাপ্লিমেন্ট দ্য অ্যাপ্লিকেবল ল টু দ্য এক্সটেন্ট নট প্রহিবিটেড বাই দ্যাট রুল। লোকাল লকে এটা সাপ্লিমেন্ট হিসেবে কাজ করবে। দিস রুল supersede conflicting provision in any other rules of practice to which a standby letter of credit is also made subject. স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটে যদি কোনো রুলসের কথা বলা থাকে, সমসাময়িক সেই রুলসের মতো করে অন্য রুলসের কথা যদি বলা থাকে, এবং ওই দুইটার মধ্যে যদি কোনো কনফ্লিক্ট হয়, তাহলে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ওই রুলসের সুপারসিড করবে। আমরা এটা এক্সাম্পল দিয়েছি বাংলাদেশের কাস্টমস ল, UCP 600 এবং ISP 98। এই তিনটা যদি কোনো একটা, কান্ট্রি ল মানে হচ্ছে মানে লোকাল অ্যাপ্লিকেবল ল, এই তিনটার মধ্যে যদি কোনো কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ক্রিয়েট হয়, ডেফিনেটলি কাস্টমস লটা সবার আগে প্রায়োরিটি পাবে। মানে কাস্টমস ল এর সহযোগী হিসেবে, লোকাল ল এর সহযোগী হিসেবে ISP 98, UCP এগুলি কাজ করবে। এটা 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হচ্ছে যদি কোনো কারণে ISP 98 এবং UCP 600 এর মধ্যে কন্ট্রাডিকশন ক্রিয়েট হয়, তাহলে ISP 98 UCP 600-কে সুপারসিড করবে, অর্থাৎ ISP 98-কে প্রায়োরিটি দিতে হবে। এটা আমরা এক্সাম্পল বলেছি। ইন্টারপ্রিয়েটিভ প্রিন্সিপালস, এইটার মধ্যে 4টা ইন্টারপ্রিয়েটিভ প্রিন্সিপালস আছে, এটা MCQ-র জন্য খুব ইম্পর্টেন্ট। 4টা প্রিন্সিপালস আমরা পড়ি, জানি, সেজন্য আমি আর এটাতে ব্যাখ্যা করলাম না। ইফেক্ট অফ দিস রুলস খুব বেশি ইম্পর্টেন্ট না। 1.5, exclusion of matters related to due issuance and fraudulent of or abusive drawing. These rules do not define or otherwise provide for. এই 4টা পয়েন্ট সম্পর্কে এই রুলস কোনো কিছু ডিফাইন করে না। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমরা পড়েছি এটা। নেচার অফ স্ট্যান্ড বাই,
একটা স্ট্যান্ড বাইয়ের নেচার হচ্ছে এটা ইররিভোকেবল, ইন্ডিপেন্ডেন্ট, ডকুমেন্টারি, বাইন্ডিংস আন্ডারটেকিং হোয়েন ইস্যুড অ্যান্ড নিড নট সো স্টেট, বলার দরকার হয় না। এইটা সকল পার্টিকে বাইন্ডিংস করে। আমাদের শুধুমাত্র এই লাইনটা ইম্পর্টেন্ট, শুধুমাত্র এই লাইনটা ইম্পর্টেন্ট। নিচের এই লাইনগুলি আহ, অত দরকার নাই। হ্যাঁ, দ্য বেনিফিশিয়ারি রাইটস টু ওপেন পেমেন্ট, এগুলি অত দরকার নাই, এগুলি এত দরকার নেই। ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য ইস্যুয়ার বেনিফিশিয়ারি রিলেশনশিপ পড়ার দরকার নেই, কারণ আমরা অ্যাজ ইউজুয়াল ইউসিপির মতো করে এটা দেখেছি। লিমিটেশনস, লিমিটস টু রেসপন্সিবিলিটি, অ্যান ইস্যুয়ার ইজ নট রেসপন্সিবল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। নিচে চারটা কাজের জন্য সে রেসপন্সিবল না। ডেফিনেশনের ক্ষেত্রে অনেকগুলি ডেফিনেশন বলেছে, কোনো ডেফিনেশন আমার এখানে ইম্পর্টেন্ট না, শুধুমাত্র ডিমান্ড, এই ডেফিনেশনটা ইম্পর্টেন্ট। এবং ড্রয়িং, এই দুইটা ডেফিনেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট। আদারওয়াইজ অন্য কোনো ডেফিনেশন আমাদের জন্য ইম্পর্টেন্ট না। কমে যাচ্ছে কিন্তু পড়া। ইলেকট্রনিক রেকর্ড অথেন্টিকেশন, কমপ্লিটলি ডিসঅ্যাগ্রি, নট রিকোয়ার্ড। Redundant or otherwise undesirable terms, standby should not need to state that it is unconditional, এইটা এমসিকিউর জন্য ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। মানে ওয়ার্ড দিয়ে বলে দিবে অ্যাবসোলিউট মানে কি, প্রাইমারি মানে কি, পেয়েবল ফ্রম ইস্যুয়ার্স মানে কি, ডেফিনেশনগুলি টাইপের পরীক্ষায় এটা পরীক্ষায় আসে। এবং এন্ড অর এটা দিয়ে কি মিন করানো হয়, তারপরে হচ্ছে ডিসরিগার্ডেড, কলেবল, ডিসিবল, ফ্র্যাকশনাল, এটা এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। মানে এটা খুব ইম্পর্ট্যান্ট, খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফর এমসিকিউ, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এখানে সবগুলি ওয়ার্ডের মিনিং আমরা কভার করেছি। ইন্টারপ্রিটেশন অফ দিস রুলস ইস্যুয়ার বেনিফিশিয়ারি এ অ্যান্ড বি ওয়ার্ড সিমিলার, এটা অলরেডি আমরা আলোচনা করে আসছি, এগুলি দরকার নাই। এক নম্বরে মোটামুটি আমাদের এতটুকু আলোচনা, মানে এক নম্বর রুলস মোটামুটি আমরা এতটুকু জিনিস জানলে আমাদের জন্য মোটামুটি কভার আপ হয়ে যায়। 2 নম্বর, undertaking to honor by issuer an anti-conformer to beneficiary. An issuer undertaking to beneficiary to honor presentation that appears on his face, দরকার নাই। একটা বিল, একটা বিল সাধারণত ডেফার্ড হতে পারে, তারপরে নিগোশিয়েবল হতে পারে, তারপরে হচ্ছে সাইট হতে পারে, সাইট, ডেফার্ড এবং নেগোশিয়েবল বিল হতে পারে। একটা বিল সাইট, ডেফার্ড, নেগোশিয়েবল হতে পারে। মূলত এই জায়গাটাতে অতটুকুই কথা, আর এডিশনাল কথা দরকার নাই। এই লাইনটা ইম্পর্টেন্ট কারণ এই লাইনটা ইউসিপির সাথে একটু কন্ট্রাডিক্টরি করে। আমরা জানি যে ইস্যুয়ার চাইলে ডকুমেন্ট নেগোশিয়েট করতে পারে। An issuer acts on it time mainly, its site acceptance, a draft undertaking to defer payment, or gives a notice to reason within the permitted examining presentation and giving notice to reason or দরকার নাই। A conformer undertake to honor a compliant presentation made by paying the amount depending on site, দরকার নাই। নিচেরগুলি দরকার নাই। An issuer honor immediately fund currency, এই জায়গাটা ইম্পর্টেন্ট। অর্থাৎ আমি কোন কারেন্সিতে সেগুলি পেমেন্ট করতে পারবো। অ্যান ইস্যুয়ার অনার বাই পেইং ইন ইমিডিয়েটলি অ্যাভেলেবল ফান্ডস ইন দ্য কারেন্সি ডেজিগনেটেড ইন দ্য স্ট্যান্ড বাই, ওটা যদি না হয় মনিটরি ইউনিট অফ অ্যাকাউন্ট দিয়েও করা যাবে, অথবা আদার কোনো আইটেম রিস্ক ভ্যালু দিয়েও করা যাবে। অব্লিগেশনস অফ ডিফারেন্ট ব্রাঞ্চেস, এজেন্সিজ অর আদার অফিসেস, আমাদের এইটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট একটা লাইনের জন্য, কারণ এটা ইউসিপির সাথে কন্ট্রাডিক্টরি কন্ডিশন ক্রিয়েট করে। এগুলি কোনোটাই দরকার নাই। অ্যাডভাইস অফ স্ট্যান্ড বাই অর অ্যামেন্ডমেন্ট, অটো, যে যে আনলেস অ্যান্ড অ্যাডভাইস ইট সিগনিফাইজ দ্যাট অ্যান অ্যাডভাইজার হ্যাজ চেক দ্য অ্যাপারেন্ট অথেন্টিসিটি, 2.01টা ইম্পর্টেন্ট। হ্যাঁ, 2.01টা ইম্পর্টেন্ট, যে অ্যামেন্ডমেন্ট অ্যাডভাইস করার সময় কি দেখবে, যদিও এটা ইউসিপির মতো, বাট কি দেখবে এটা একটু খেয়াল রাখা দরকার। অটোমেটিক অ্যামেন্ডমেন্টের কথা এক্সেপশনাল ওয়ান,
যেটা ইউসিপিতে পড়ি নাই, ওটা যদি না থাকে অ্যাজ ইউজুয়াল অ্যামেন্ডমেন্ট হয়, সেটা আমাদের আর পড়ার দরকার নাই। রাউটিং অফ অ্যামেন্ডমেন্ট, অ্যামেন্ডমেন্টটা কোন ওয়েতে রাউটিং করা হবে সেটার কথা বলা হয়েছে। প্রেজেন্টেশনের এখানে আর্টিকেল 3-এ চলে আসছি। প্রেজেন্টেশন, কমপ্লাইন্ট প্রেজেন্টেশন, এটা দেখার দরকার নাই। কনস্টিটিউশন অফ প্রেজেন্টেশন দেখার দরকার নেই। আইডেন্টিফাই অফ স্ট্যান্ড বাই, a standby must identify by the standby under which presentation is made. এই ক্লজটা ইম্পর্টেন্ট। আইডেন্টিফিকেশন যদি না করতে পারি তাহলে আমি কিভাবে মুভ করব। হোয়ার অ্যান্ড টু হোম কমপ্লাইং প্রেজেন্টেশন ইট মেড, কার কাছে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে। যদি কোনো কিছু বলা না থাকে তাহলে একরকম, আর যদি বলা থাকে তাহলে আরেক রকম। বোথ আর ইম্পর্টেন্ট। যদি কোনো লোকেশনের কথা বলা না থাকে তাহলে কোথায় ডকুমেন্ট সাবমিট করতে হবে। এই 3টা লাইন থেকে কিন্তু এমসিকিউ আসে। যদি বলা থাকে, যদি বলা না থাকে, সেই জায়গাটাতে কি করবে। এই প্রেজেন্টেশন ইজ টাইমলি ইফ মেড এনি টাইম আফটার দ্য ইস্যুয়েন্স বিফোর এক্সপায়ারি অফ দ্য এক্সপায়ারেশন ডেট, বিফোর এক্সপায়ারি অন দ্য এক্সপায়ারেশন ডেট। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কমপ্লাইং মিডিয়াম অফ প্রেজেন্টেশন, এইটা আমার খুব পছন্দ এবং এইটা পরীক্ষা আসতে পারে। এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যে কোনো কিছু বলা না থাকলেও ডিমান্ড সাবমিট করতে হবে। ডিমান্ড সাবমিট করতে গেলে সেটা পেপারে সাবমিট করতে হবে না কিসে সাবমিট করতে হবে সেটার কথা বলা আছে এখানে। আমার মনে হয় এটা আপনারা সবাই জানেন, আমরা যখন ক্লাস করেছি তখন আমরা আলোচনা করেছি, বাট আই ওয়ান্ট টু ডিসকাস দিস ওয়ান ইন রিপিটলি বিকজ দিস ওয়ান ইজ ইম্পর্ট্যান্ট, ভেরি ইম্পর্ট্যান্ট পরীক্ষার জন্য। ওকে, টু কমপ্লাই এ ডকুমেন্ট মাস্ট বি প্রেজেন্ট ইন দ্য মিডিয়াম ইন্ডিকেটেড ইন দি স্ট্যান্ড বাই। ডকুমেন্ট আমি যে মিডিয়ামে পাঠানোর কথা স্ট্যান্ড বাইতে বলা থাকে, আমি সেই মিডিয়ামে ডকুমেন্ট সাবমিট করতে হবে। যে মিডিয়ামটা বলা থাকবে, যে মিডিয়াম মিনস হচ্ছে পেপার মিডিয়ামে না ইলেকট্রনিক মিডিয়ামে না অন্য কোনো মিডিয়ামে ডকুমেন্ট পাঠাতে হবে, সেটা কিন্তু মাস্ট। স্ট্যান্ড বাইতে যেটা বলা থাকবে আমি সে অনুযায়ী ডকুমেন্টটা ডেলিভার করতে হবে। হোয়ার নো মিডিয়াম ইজ ইন্ডিকেটেড, যদি কোনো মিডিয়ামের কথা বলা না থাকে তাহলে ডকুমেন্ট অবশ্যই পেপার বেসড ডকুমেন্ট সাবমিট করতে হবে। সো যদি যদি নো মিডিয়াম ইজ ইন্ডিকেটেড, যদি কোনো মিডিয়ামের কথা বলা না থাকে তাহলে প্রেজেন্ট পেপার ডকুমেন্ট সাবমিট করতে হবে আনলেস অনলি এ ডিমান্ড ইজ রিকোয়ার্ড। ওকে, তার মানে যদি ডকুমেন্ট কয়েক রকম হতে পারে, অনেকগুলি ডকুমেন্ট অ্যাকাউন্টে সাবমিট করার কথা বলতে পারে, শুধুমাত্র একটা ডকুমেন্ট ডিমান্ড সাবমিট করার কথা বলতে পারে। যদি অনেকগুলি ডকুমেন্ট সাবমিট করার কথা বলে, কোন মিডিয়ামে আসবে সেটা যদি বলা না থাকে তাহলে সেটা ডেফিনেটলি পেপার বেসড ডকুমেন্ট সাবমিট করতে হবে। বাট যদি একটা ডকুমেন্ট থাকে, অনলি ডিমান্ড থাকে, সে ডিমান্ডের ক্ষেত্রে একটা এক্সেপশনাল আছে। ইন হুইচ কেস মানে হচ্ছে এটা বলছে পেপার ডকুমেন্টের অপোজিট হিসেবে আর কি করা যায়। ইন হুইচ কেস এ ডিমান্ড দ্যাট ইজ প্রেজেন্টেড বাই আ সুইফট tested telex or other similar authenticated means by a beneficiary that is a swift participant or a bank compliance otherwise। বলা হচ্ছে যে যদি একটা ডকুমেন্ট শুধুমাত্র ডিমান্ড সাবমিটের কথা বলা হয় তখন সেটা পেপার ডকুমেন্টে না সাবমিট করে সুইফট বা অন্য কোনো টেলেক্স ওয়েতে পাঠানো যায়, তবে সেই পাঠানোর ক্ষেত্রে মনে রাখতে হবে যিনি ডকুমেন্টটা পাঠাচ্ছেন তিনি যাতে সুইফটের একজন অ্যালাইন মেম্বার হিসেবে কাজ করেন, অ্যালাইন মেম্বার হন। A demand that is not presented as a paper document does not comply unless the issuer permits in its sole discretion the use of that medium। যদি একটা ডকুমেন্ট ডিমান্ডের কথা বলা হয়েছে এবং যদি সেই ডিমান্ডটা সুইফটের পার্টিসিপেশনের ইস্যুটা যদি কভার করা না হয়, অর্থাৎ যে বেনিফিশিয়ারি পাঠাচ্ছে তিনি সুইফটের পার্টিসিপেটরি যদি না হয়, তাহলে পেপার ডকুমেন্ট পাঠাইতে হবে। ওই একটা হলো পেপার ডকুমেন্ট, ডিমান্ড ডকুমেন্ট একটা হলো পাঠাইতে হবে পেপার বেস, পেপারের মাধ্যমে। সেক্ষেত্রে কোনো এক্সেপশনাল না থাকলে পেপারের মাধ্যমেই সেটা সাবমিট করতে হবে। তাহলে 3টা ওয়ে, যতগুলি ডকুমেন্ট আছে কোনো কথা বলা না থাকলে পেপার সাবমিট করতে হবে। শুধুমাত্র একটা ডিমান্ড সাবমিট করার ক্ষেত্রে সেটা সুইফট টেলেক্সের মাধ্যমে সাবমিট করা যেতে পারে, তবে যিনি সেন্ড করবেন তিনি ওই সুইফটের একজন পার্টিসিপেন্ট একটা অথবা একটা ব্যাংক কোম্পানি হতে হবে। আর যদি ওই যিনি সুইফটটা সেন্ড করেছেন তিনি যদি সুইফট পার্টিসিপেন্ট অথবা ব্যাংক কোম্পানি না হন
তাহলে নর্মাল ওই ডিমান্ডকৃত সুইফটও অটোমেটেড পাঠাতে হবে, অর্থাৎ পেপার বেস পাঠাতে হবে। আমরা লম্বা এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটা একটু সবাই ভালো করে খেয়াল করবেন। সেপারেটনেস অফ ইচ প্রেজেন্টেশন খুব ইম্পর্টেন্ট না যে প্রথম সবগুলি সেপারেট, সবগুলি প্রেজেন্টেশনই সেপারেট করে ট্রিট করতে হবে। আপনারা সবাই জানেন রংফুল ডিসঅনারের এই কথাটা খুব ইম্পর্টেন্ট। Wrongful dishonor of a complying presentation does not constitute dishonor of any presentation under standby or repudiation of the standby. আমি যদি wrongfully একটা প্রেজেন্টেশনকে ডিসঅনার করি, তার মানে অন্য সকল ক্ষেত্রে এটা রুল অফ থাম হবে না। More than one presentation, multiple presentation may be made. ড্রয়িং, মাল্টিপল ড্রয়িং, এগুলির কথা যা বলছে এগুলি আসলে পড়ার দরকার নাই, কারণ এগুলি আমার বেসিক ফাউন্ডেশন দিয়ে কভার আপ হয়ে যায়। ইফ এ ডিমান্ড exceeds the very important, because it is also contradictory with UCP 600. In UCP it was mentioned that in commercial invoice excess amount should be considerable. Only payment will be applied according to LC terms and conditions and value. On the other hand, standby letter of credit এ বলা হচ্ছে যে কোনো ডিমান্ড যদি রেগুলার অ্যামাউন্টের বাহিরে, অর্থাৎ স্ট্যান্ড বাই লেটার অফ গ্যারান্টির অ্যামাউন্টের বাহিরে আসে, তাহলে সেটা একসেপ্ট করা যাবে না। সেটা একসেপ্ট করা যাবে না। হাউএভার, যদি ডিমান্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্টে এক্সেস অ্যামাউন্ট থাকে, তাহলে সেটা আবার ডিসক্রিপেন্সি দেখানো যাবে না। অ্যাপ্রক্সিমেট, অ্যাবাউট, সিরকা, সিমিলার ওয়ার্ড থাকলে 10% অ্যামাউন্টের ক্ষেত্রে টলারেন্স হইতে পারে। এটাও ইম্পর্টেন্ট, এটা এমসিকিউতে আসে প্রায়। এক্সটেন্ড অর পে, মোস্ট অফ দ্য ইম্পর্টেন্ট কেস, বাট আমরা জানি এক্সটেন্ড অর পেটা আমরা সবাই জানি। এক্সটেন্ড অর পে মানে হচ্ছে আমি তাকে একটা মেসেজ দিব যেখানে আমি বলবো যে তুমি হয় গ্যারান্টিটা এক্সটেন্ড করো, না হলে তুমি পেমেন্ট দাও। যদি সে গ্যারান্টিটা এক্সটেন্ড করে, তাহলে পেমেন্ট দেওয়ার কন্ডিশনটা রিস্ট্রাক্ট হয়ে যাবে। আপন ইস্যুয়েন্স অফ দ্য অ্যামেন্ডমেন্ট রিস্ট্রাক্টস ইটস ডিমান্ড ফর পেমেন্ট। Constitution to the maximum term available under these rules for examination and notice of dishonor. ডকুমেন্ট চেক করা এবং নোটিস অফ ডিসঅনার দেওয়ার জন্য যে রেগুলার টাইম রয়েছে, সেই টাইমটা এখানে ফলো করা হবে। নো নোটিস অফ রিসিপ্ট অফ প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেন্টকে কোনো ডকুমেন্টের ব্যাপারে কোনো ইন্টিমেশন দেওয়ার দরকার নাই, দেওয়া ঠিক হবে না, দেওয়ার দরকার নাই। আচ্ছা, সর্দার মোহাম্মদ মুমিনুল হক, এটার নাম আনোয়ারুল হক। আনোয়ারুল হক কে? আনোয়ারুল হক, আনোয়ারুল হক কি আমাদের সাথে মেম্বার? জি ভাই, আমি তো ক্লাস করি। মানে আপনি কি ব্যাচে আমাদের সাথে অ্যাডমিটেড? জি জি। আর সর্দার মমিনুল ইসলাম? হ্যাঁ, সুস্মিতা শারমিন এটার মধ্যে ঢুকে পড়ছি ভাইয়া, আমার ও, হাজবেন্ডের আইডি দিয়ে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। ওকে, আমরা এরপরে যাচ্ছি। নো নোটিস অফ রিসিভ প্রেজেন্টেশন। ওকে, ইস্যুয়ার ওয়েবার অ্যান্ড অ্যাপ্লিকেন্ট কনসেন্ট টু ওয়েভ অফ এ প্রেজেন্টেশন রুল, সেটা আমরা জানি এবং এটা ইম্পর্টেন্ট। ইস্যুয়ার কোন কোন জায়গায় ওয়েভ করতে পারে, প্লিজ এটা একটু সবাই ভালো করে দেখবেন। এইটা হচ্ছে আইএসপি 98 এর সবচেয়ে রিগোরাস নলেজ, মানে সবচেয়ে ভালো থাকার জন্য সবচেয়ে ভালো, মানে কোন পয়েন্টটাতে। এটা কিন্তু এক্সটেন্ডেড ভার্সন অফ ইউসিপি 600। ইউসিপি 600 এ আমরা কোনো জায়গায় এরকম কোনো এক্সটেন্ডেড সার্কামস্টেন্সেস পাইনি। বলা ছিল নিয়ম যেটা ছিল সেটা। এখানে দেখেন ইস্যুয়ারকে এডিশনাল পাওয়ার দেওয়া হয়েছে যে এই এই জায়গাগুলিতে ইস্যুয়ার যদি মনে করে, তাহলে সে
নিজের মতো করে রুলসটাকে চেঞ্জ করতে পারবে। দেখেন, দ্য ফলোয়িং রুলস অ্যান্ড এনি সিমিলার টার্মস স্টেটেড ইন দ্য স্ট্যান্ড বাই উইচ আর প্রাইমারিলি ফর দ্য ইস্যুয়ার্স বেনিফিট অর অপারেশনাল কনভেনিয়েন্স, treatment of document received at the request of the presenter as having been presented at a later date. দেরি করে দিয়েছে, পুরোনো দিনে দিয়েছে, আমি চাইলে সেটা মানে চেঞ্জ করে আমি সেটাকে কনসিডার করতে পারি। আইডেন্টিফিকেশন অফ দ্য প্রেজেন্টেশন টু বাই স্ট্যান্ড বাই হুইচ ইজ প্রেজেন্টেড, আমরা আগে পড়ে আসছি যে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট প্রেজেন্টেশনের ক্ষেত্রে, ডকুমেন্ট প্রেজেন্টেশনের ক্ষেত্রে বা ডিমান্ড বা ক্লেম প্রেজেন্টেশনের করার ক্ষেত্রে যদি রেফারেন্স নাম্বারটা আমরা ঠিক করে দেখতে না পাই, ততক্ষণ পর্যন্ত আমার কাছে ডকুমেন্টটা হোল্ড থাকবে। বাট এখানে বলা হচ্ছে আপনি যদি এটাকে কনসিডারেশন করতে চান, আপনি যদি এটাকে রিলিভ করতে চান, তাহলে আপনি ওই কথাটা জাস্ট লিখে দিলেই হবে যে আমি এটা আসলে মানে আইডেন্টিফিকেশন নাম্বার ছাড়াই আমি ডকুমেন্টটা চেক করতে চাই বা পেমেন্ট দিতে চাই। এটা যদি আপনি ডিসক্রিশনারি মুভমেন্ট দিয়ে আপনি এটা অ্যাকসেপ্ট করেন, তাহলে এটা আপনি অ্যাকসেপ্ট করতে পারবেন। অনেকগুলি ট্রিটমেন্টের কথা বলেছে, এবং প্লিজ প্লিজ এই রুলসটা সবচেয়ে ভালো করে পড়বেন, খুব ইম্পর্টেন্ট এই রুলসটা। কোন কোন জায়গায় ইস্যুয়ার তার ডিসক্রিশনারি পাওয়ার দিয়ে আহ, কোনো একটা কেসকে নিজের মতো করে হ্যান্ডেল করতে পারে। 3.12, অরিজিনাল স্ট্যান্ড বাই লস্ট, স্টোলেন, মিউটিলেটেড অর ডেস্ট্রয়েড। কি করলে কি করতে হবে? প্রথমে একটা পয়েন্ট এতে বলা হয়েছে যে এগুলি যদি কোনো কারণে স্টোল, মিউটিলেটেড, ডিস্ট্রয় হয়, তাহলে এটা অরিজিনালটা দেওয়ার রিকোয়ারমেন্ট ইস্যুয়ারের নাই। হাউএভার, যদি অরিজিনালটা দেওয়ার রিকোয়েস্ট আসে, যদি দেওয়ার মতো কনস্টিটিউশনালি অ্যাকসেপ্টেড হয়, তাহলে দিবে। বাট এটাতে যদি কোনো কারণে কোনো ইন্ডিমিনিটির দরকার হয়, সেই ইন্ডিমিনিটিটা প্রপার ওয়েতে ইস্যুয়ার নিয়ে নেবে। এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ধরছি। এক্সাম্পল, ক্লোজ অফ এক্সপায়ারি ডেট, ভেরি 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 ইম্পর্টেন্ট। এক্সপায়ারি ডেট যদি নন বিজনেস ডে হয়, তাহলে পরের দিন চলে যাবে, এবং যেখানে ডকুমেন্ট সাবমিট করা হয় তিনি অ্যাজ ইউজুয়াল ইউসিপির মতো যার কাছে ডকুমেন্ট সাবমিট করছেন তাকে অ্যাকনলেজ করবেন যে লাস্ট ডেটা আমাদের এখানে হলিডে ছিল। ক্লোজার অফ বিজনেস ডে অ্যান্ড অথরাইজেশন অফ অ্যানাদার রিজনাল প্লেস ফর প্রেজেন্টেশন। কিন্তু যদি কোনো কারণে আমরা অন্য কোনো জায়গায়, অন্য কোনো প্লেসে প্রেজেন্টেশন দেওয়ার ব্যাপারে কোনো ব্যাংকে নমিনেটেড করি অথবা অ্যাপ্লিক্যান্টকে এনকারেজ করি, তাহলে সেইটার জন্য কিন্তু কমপ্লিটলি রুলস চেঞ্জ। এবং এই রুলসের জন্য আমরা প্রায় অনেকক্ষণ ধরে লাস্ট ক্লাসে আলোচনা করেছিলাম, লাস্ট ক্লাস বা তার আগের ক্লাসে, যে রুলসটা কিভাবে চেঞ্জ হয়। 30 ডেজের ইস্যুটা চলে আসে, এবং এখানে আমরা বোল্ডলি বলেছি দিস ওয়ান ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যান্ড এক্সটেন্ডেড ভার্সন অফ ইউসিপি 600, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো এটাকে কোনোভাবেই কমানো মানে কোনোভাবেই ভেরি দিয়ে এটাকে শেষ করা যাবে না। 3.14, 4, ডকুমেন্ট এক্সামিনেশন। ডকুমেন্ট এক্সামিনেশনের ক্ষেত্রে প্রথম দিকে যে কথাগুলি বলা আছে এগুলি আগের কথা। নন এক্সামিনেশন আর এক্সটেনিয়াস ডকুমেন্ট, দুইটা কথা। একটা কথা হচ্ছে আপনারা কিন্তু একটা জায়গার সাথে আরেক জায়গায় ম্যাচ করবেন না। একটা হচ্ছে নন ডকুমেন্টারি কন্ডিশন, আরেকটা হচ্ছে নন এক্সামিন বা এক্সটেনিয়াস ডকুমেন্ট। নন ডকুমেন্টারি কন্ডিশন মানে হচ্ছে যেই কন্ডিশনের এগেনস্টে ব্যাংক কোনো ডকুমেন্ট চায় নাই। সো ওই টাইপের ডকুমেন্ট দিয়ে গেলে কিন্তু একরকম ট্রিটমেন্ট। আর 4.02 কিন্তু নন ডকুমেন্টারি কন্ডিশন নিয়ে লেখা নেই। 4.02 হচ্ছে আমি এমন কিছু ডকুমেন্ট দিয়েছি যে ডকুমেন্টটা আমি আসলে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিটে চাই নাই। আর নন ডকুমেন্টারি কন্ডিশন হচ্ছে আমি নন ডকুমেন্টারি লিখছি, আপনি পাকনামি করে সেটা ডকুমেন্ট সাবমিট করেছেন। দুইটা কিন্তু দুই কথা, প্লিজ বি কেয়ারফুল অ্যাবাউট বোথ ওপিনিয়ন্স। নন এক্সামিনেশন অফ এক্সটেনিয়াস ডকুমেন্ট যেগুলি থাকে, যেগুলি আমি চাই নাই, মানে আইএসবিপি তে যেগুলি আমি চাই নাই, সেই সকল ডকুমেন্ট ফেরত পাঠিয়ে দেব অথবা ইগনোর করব। এগুলি চেক করা, ডেটা কনফ্লিক্ট, এই টাইপের কোনো এক্সামিনেশনে আমার যাওয়ার দরকার নাই। এক্সামিনেশন 4.03 দরকার নেই। ল্যাঙ্গুয়েজ অফ ডকুমেন্ট, ডকুমেন্টের দ্য ল্যাঙ্গুয়েজ অফ অল ডকুমেন্ট ইস্যুড বাই দ্য বেনিফিশিয়ারি ইজ টু বি দ্যাট অফ দ্য স্ট্যান্ড বাই ল্যাঙ্গুয়েজ হবে।
ডেট অফ ডকুমেন্ট, সবগুলি ডকুমেন্ট, দ্য ইস্যুয়েন্স ডেট অফ এ রিকোয়ার্ড ডকুমেন্ট মে বি আর্লিয়ার বাট নট লেটার দ্যান দ্যাট ডেট অফ প্রেজেন্টেশন। প্রেজেন্টেশন ডেটের আগে হতে পারে বা প্রেজেন্টেশন ডেটের পরে হতে পারবে না। কোনো মোট ডকুমেন্ট যদি সিগনেচার ডকুমেন্ট, সাইন ডকুমেন্ট সাবমিট করতে পারে। রিকোয়ার্ড ডকুমেন্ট নিড নট বি সাইন্ড। যদি ডকুমেন্ট সাইন ডকুমেন্ট হিসেবে সাবমিট করার কথা বলা থাকে তখন আমরা এই জিনিসটা ফলো করব। দেখেন সামারি করে দিয়ে দিয়েছি, 1 2 3, তিনের মধ্যে দুইটা কথা। একে বলা আছে যদি আইডেন্টিফায়ার নেমড ন্যাচারাল পার্সন হয় তাহলে স্ট্যান্ড বাই রিকোয়ারমেন্ট করছে সাইনটা তার নাম দিয়ে হবে এবং সেটাই তার সিগনেচার হবে। যদি নাম কোনো কোম্পানির নাম হয় তাহলে সেই নামেই আহ, আপনার সেই নামকেই আমরা সিগনেচার হিসেবে ট্রিট করব। যদি অন্য কোনো অথরিটির কথা বলা থাকে এবং সিগনেচারের জন্য স্পেসিফিক নাম থাকে তাহলে তিনি সিগনেচারের সেই জায়গাটাতে সাইন করবেন, অর্থাৎ টাইটেলটা এনশিওর করবেন। ডকুমেন্ট, ডিমান্ড ডকুমেন্ট ইমপ্লাইড। যদি কোনো ডকুমেন্টে ডিমান্ড ডকুমেন্ট, আমি যদি ডিমান্ড মানে ডিমান্ড করার জন্য যে ডকুমেন্টটা দরকার সেই ডকুমেন্টটা সাবমিট করার ক্ষেত্রে আমরা কি কি নিয়ম ফলো করব। এখানে দুইটা জিনিস, 4.09-এ একটা কথা বলছে, 4.10-এ আরেকটা কথা বলছে, দুইটা কথা, এবং আমরা লম্বা জায়গা জুড়ে নিয়ে আসছি এটা। এক জায়গায় বলছে যদি ইউসিপি 600 কোনো জায়গায় কোনো কথা বলা না থাকে তাহলে ইউসিপি 600-এর হুবহু যে লাইনগুলি লেখার কথা সেগুলি কোনো কারণে ওয়ার্ডিং চেঞ্জ হইলেও কোনো সমস্যা নাই। যদি ইউসিপি এক্স্যাক্টলি পয়েন্ট আউট করতে বলা থাকে, যেমন এখানে বললো যে স্ট্যান্ড বাই সেজ উই হেয়ার বাই ডিমান্ড পেমেন্ট, হেয়ার বাই এখানে একটা এই কাটা গেছে। এখন এটা দেখার সাথে সাথে আমি আসলে বোঝার চেষ্টা করছি এটা আসলে হেয়ার বাই লিখেছে, মিস স্পেলিং হিসেবে একটা ই কাটা গেছে। যদি ইউসিপি, যদি আইএসবিপি, যদি আইএসপি 98 কোন ধরনের রেস্ট্রিকশন না দেয় তাহলে এরকম টাইপো এরর গুলিকে ঠিক করে লিখে ডকুমেন্ট সাবমিট করলে দ্যাট ডকুমেন্ট উইল বি একসেপ্টেড, কোনো সমস্যা হবে না, একসেপ্টেড হবে। বাট স্ট্যান্ড বাইতে যদি এটা কমপ্লিটলি নিষেধ করে দেওয়া হয়, যেমন পরের আর্টিকেলটা দিয়ে সি স্পেসিফাইড ওয়ার্ডিং বাই দ্য ইউজ অফ কোটিং মার্কস, যদি স্পেসিফিক ওয়ার্ডিং এবং কোটিং মার্কসটা যেমন আছে তেমন রাখার কথা যদি বলা থাকে তখন কিন্তু আপনি হুবহু এরর থাকলেও সেটা লিখতে হবে। যেমন দ্য ডিমান্ড মাস্ট কন্টেইন দ্য ফলোইং এক্সাক্ট ওয়ার্ডিং উই হিয়ার বাই ডিমান্ড। এখানে হিয়ার বাইতে হিয়ার বাই এর মধ্যে একটা ই নাই, নোটিস দ্যাট হিয়ার বাই ইজ মিস স্পেলড, বেনিফিশিয়ারি রাইট উই হিয়ার বাই, তাহলে এটা রং হবে কারণ এলসিতে বলে দিছে এক্সাক্ট লিখতে হবে। সো এইটাতে কিন্তু একটু খেয়াল রাখতে হবে। আমরা আগে কিন্তু নন ডকুমেন্টারি টার্মস পড়ি নাই, এখন আমরা নন ডকুমেন্টারি টার্মস পড়ছি। আগে আমরা বলছিলাম একটু আগে ডকুমেন্ট, যে ডকুমেন্ট আমার প্রয়োজন নাই এই ডকুমেন্টটা সাবমিট করলে আমি কি করব সেই ট্রিটমেন্টে গিয়েছিলাম একটু আগে। আর এখন ট্রিটমেন্টে যাচ্ছি যে নন, এই যে আগে গেছি নন এক্সামিনেশন অন এক্সট্রাঅর্ডিনারি ডকুমেন্টের ক্ষেত্রে আমরা কি করব, এটা স্ট্রেট ফরওয়ার্ড ফেরত পাঠিয়ে দেব। আর এখন আমার কাছে আসছে যে নন ডকুমেন্টারি টার্মস এন্ড কন্ডিশনস থাকলে কি করতে হবে। নন ডকুমেন্টারি টার্মস এন্ড কন্ডিশনস যদি থাকে, স্ট্যান্ড বাই টার্মস অর কন্ডিশন হুইচ ইজ নন ডকুমেন্টারি মাস্ট বি ডিসরিগার্ডেড whether or not it affects the issuer's obligation to treat presentation as complied or to treat the standby is issued, amend or add. Terms and conditions for non-documentary if the standby does not require presentation of a document, in which case they are to be evidence, and if further fulfillment cannot be determined by the issuer from the issuer's own records or within issuer's normal operations. এটুকু জায়গা ইম্পর্টেন্ট। ফর্মালিটি অফ স্টেটমেন্ট অফ ডকুমেন্ট, আমি যে ডকুমেন্টগুলি চাইবো সেই ডকুমেন্টগুলির ফর্মালিটিস আমি মূলত আমি যেভাবে চাইবো সেভাবে ডকুমেন্ট সাবমিট করতে হবে। এটা আমি দাগালাম না। নো রেসপন্সিবিলিটি টু আইডেন্টিফাই বেনিফিশিয়ারি এক্সেপ্ট অ্যাট the extent that standby require presentation of an electronic record
A person honoring a presentation has no obligation to the applicant to ascertain the identity of the person. It important. Payment to be named beneficiary, transfer, acknowledge, assignee, successor by law to an account of the name, যে কেউ নিতে পারে। এটা দরকার নাই, এটা একটু দরকার আছে। নেম অফ অ্যাকোয়ার্ড or মার্জার issuer and কোম্পানি, অরিজিনাল কপি এবং মাল্টিপল ডকুমেন্ট, একের অধিক ডকুমেন্ট সাবমিট করার সময় কি করতে হবে, অ্যাজ ইউজুয়াল নিয়ম, বাট এখান থেকে এমসিকিউ আসে। বাবা চিল্লাইছে, কি বলছে? স্ট্যান্ড বাই ডকুমেন্ট টাইপস, 4C-তে বলা আছে যে স্ট্যান্ড বাই ডকুমেন্টস টাইপ, স্ট্যান্ড বাই ডিমান্ড ফর পেমেন্ট, তারপরে স্টেটমেন্ট অফ ডিফল্ট, ডিমান্ড ফর পেমেন্ট। প্লিজ প্লিজ বি কেয়ারফুল, এইটা খুব ইম্পর্টেন্ট, এগুলো থেকে পরীক্ষা আসে। আমি একটা পার্ট বাদ দিব, যে পার্টটা আপনাদের কাছে টেকনিক্যালি একটু কঠিন মনে হবে, আই বিলিভ। স্টেটমেন্ট অফ ডিফল্ট, ডিফল্ট যদি কোনো একটা স্টেটমেন্ট দিতে হয় সেটার মধ্যে কি কি ইনফরমেশন থাকতে হবে। নেগোশিয়েবল ডকুমেন্ট, ইফ এ স্ট্যান্ড বাই রিকোয়ার প্রেজেন্টেশন অফ এ ডকুমেন্ট দ্যাট ইজ ট্রান্সফারেবল বাই এন্ডোর্সমেন্ট, এটা ইম্পর্টেন্ট। লিগ্যাল অর লিগ্যাল অর ডিজাইন ডকুমেন্টগুলি কেমন হবে, এটা ইম্পর্টেন্ট। আদার ডকুমেন্ট অত দরকার নাই। রিকোয়ার্ড টু ইস্যু এ সেপারেট আন্ডারটেকিং, দরকার নাই। নোটিস, প্রিক্লোশন অ্যান্ড ডিসপোজিশন অফ ডকুমেন্ট, তাহলে প্রথমটুকু গেল। দ্বিতীয়টুকু এই টাইমলি ডিসঅনার, এটা তো আমরা মনে হয় সবাই খুব ভালো করে জানি যে টাইমলি ডিসঅনার মিনস আসলে কি বোঝানোর চেষ্টা করেছে। এটা অনেক রকম পেঁচানোর চেষ্টা করছে, বাট উই নো ভেরি ওয়েল হোয়াট ইজ দিস। আমরা জানি 7 দিন হচ্ছে রিজনেবল। মূলত 1 থেকে 7 দিন পর্যন্ত যদি আমি পেমেন্ট দিয়ে দিতে পারি তাহলে রিজনেবল টাইমে হবে। 7 দিনের পরে গেলে সেটা রিজনেবল টাইমের বাইরে যাবে, তখন সেটাকে আমরা একসেপ্ট করব না। সো এখানে আসলে এটা সোজা কাজকে অনেক ঘুরাই পেঁচাই লিখছে। নোটিস অফ ডিসঅনার মাস্ট বি গিভেন উইথিন এ টাইম আফটার প্রেজেন্টেশন অফ ডকুমেন্ট হুইচ ইজ নট আনরিজনেবল। নোটিস গিভেন উইথ 3 banking days, এটাকে বলা হয় রিজনেবল। where the time which notice is given unreasonable does not deemed upon an immediate deadline of presentation. আপনি যদি রিজনেবল টাইমে না দিতে পারেন তাহলে তো এটা আনরিজনেবল টাইমে চলে যাবে, তাহলে আনরিজনেবল টাইমের যে স্ট্রেস সেটাকে আপনার পোহাইতে হবে। এগুলি দরকার নেই। স্টেটমেন্ট অফ গ্রাউন্ড অর ডিসঅনার, নোটিস অফ ডিসঅনার shall state all discrepancies upon which dishonor is based. Important. ফেলিওর টু গিভ টাইমলি ডিসঅনার, মানে না দিতে পারলে আপনার উপর সেটা বর্তাবে, এটা আমরা নর্মাল অ্যাক্টিভিটিস থেকেই জানি। 5.04 নোটিস অফ এক্সপায়ারি, ফেলিওর টু গিভ নোটিস দ্যাট এ প্রেজেন্টেশন ওয়াজ মেড আফটার দ্য এক্সপায়ারেশন ডেট ডাজ নট প্রিক্লুড ডিসঅনার ফর দ্যাট রিজন। মানে আপনি যদি ফেলিওর করেন তাহলে আপনাকে ওই পেমেন্টটা দিয়ে দিতে হবে। ইসিবিতে পড়ে আসছি, ইস্যু রিকোয়েস্ট ফর অ্যাপ্লিকেন্ট ওয়েবার উইদাউট রিকোয়েস্ট বাই প্রেজেন্টার, এটা খুব ইম্পর্টেন্ট। আমি ইস্যুয়ারকে নেওয়ার জন্য পার্সোনালি রিকোয়েস্ট করতে পারি। ইস্যুয়ার রিকোয়েস্ট ফর অ্যাপ্লিকেন্ট ওয়েবার আপন রিকোয়েস্ট ফর প্রেজেন্টার, যদিও এটা আমরা জানি, আমরা পড়েছি এটা, এটা আমরা আগেও পড়ে আসছি, মানে আগের পাঠেও আমরা পড়ে আসছিলাম ইউসিপিতে পড়া। বাট এটাকে আমি একটু রাখি কারণ এই জায়গা থেকে প্রশ্ন আসে, কেস স্টাডি টাইপের প্রশ্ন এখান থেকে দেওয়ার সম্ভাবনা রয়েছে। ডিসপোজিশন অফ ডকুমেন্ট, dishonored document must be returned, held or up. Cover instruction, transmit a letter. Applicant note or objection, an applicant must timely object to his issuer's honor or non-compliance having timely notice by prompt mean. এটা দুইটাই আমাদের একটু ভালো করে পড়তে হবে। ছয়,
ছয়টা শুধু আপনাদের একটু কঠিন লাগবে, আর অন্যগুলি আসলে এখানে অত বেশি কঠিন না। ছয়ের মধ্যে ট্রান্সফার, অ্যাসাইনমেন্ট, ট্রান্সফার বাই অপারেশনাল ল, ট্রান্সফার অফ ড্রয়িং, অ্যাসাইনমেন্ট, ট্রান্সফার বাই অপারেশনাল ল। তিনটা কথা। ট্রান্সফার অফ ড্রয়িং মানে কি? ট্রান্সফার অফ ড্রয়িং মানে হচ্ছে একজনের মালিকানা আরেকজনের কাছে ট্রান্সফার করা। আমরা যদি মানে একটু ভেঙে দেখি, ট্রান্সফার অফ ড্রয়িং, দ্য বেনিফিশিয়ারি দ্য বেনিফিশিয়ারি ট্রান্সফার্স অনলি দ্য রাইট টু মেক এ ড্রয়িং ক্লেম পেমেন্ট আন্ডার দ্য স্ট্যান্ড বাই টু অ্যানাদার পার্সন। যেই পার্সনের কাছে ট্রান্সফার করে তাকে বলা হয় ট্রান্সফারি, যে ট্রান্সফার করে তাকে বলা হয় ট্রান্সফারার। ট্রান্সফারার হচ্ছে আমার অরিজিনাল বেনিফিশিয়ারি। সে যদি অন্য কারো কাছে তার পেমেন্ট ড্রয়িংটাকে সেল করে তখন সেটাকে বলা হয় ট্রান্সফার অফ ড্রয়িং পাওয়ার। যেমন আমরা এক্সাম্পল দিচ্ছি, অরিজিনাল পার্টি হচ্ছে অ্যাপ্লিক্যান্ট এবিসি, ইস্যুয়ার ব্যাংকে, বেনিফিশিয়ারি এক্স ওয়াই জেড। তাহলে ইস্যুয়ার, বেনিফিশিয়ারি, অ্যাপ্লিক্যান্ট আমি পেলাম। ব্যাংক এ, ব্যাংকে ইস্যু স্ট্যান্ড বাই অ্যামাউন্ট এত ইন ফেভার অফ এক্স ওয়াই জেড, তার মানে এক্স ওয়াই জেড বেনিফিশিয়ারি। লেটার এক্স ওয়াই জেড ওয়ান্টস অ্যানাদার কোম্পানি পিকিউআর টু রিসিভ দ্য পেমেন্ট। ওই যেখানে বললো আপনি অন্য একটা কোম্পানির মাধ্যমে পেমেন্টটা রিসিভ করাইতে চান। Later, XYZ Limited wants to another company PQR to receive the payment if the standby expressly allow transfer. যদি ট্রান্সফারটা allow হয়, XYZ transfer the drawing rights to PQR Limited. PQR Limited can present the document and required documents. The standby itself is still the same standby issued by ব্যাংকে। ব্যাংকে যে ইস্যু, যেই স্ট্যান্ডবাই তা শুরুর দিকে ইস্যু করেছে সেটাই পরে থাকবে। শুধুমাত্র শুধুমাত্র পিকিউআর যেহেতু ড্রয়িং রাইট ওন করেছে ফ্রম বেনিফিশিয়ারি, সে তার আন্ডারটেকিং অনুযায়ী ডকুমেন্ট সাবমিট করবে। দিস ওয়ান ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হোয়াট ইজ ট্রান্সফারেবল ড্রয়িং? এটা যদি পারি, এখানে দুইটা পয়েন্ট বলছে। একটা হচ্ছে when a beneficiary requests that then issue a nominated person honor a drawing from another person, or if that person were the beneficiary, these rules on transfer of drawing rights should be applied. Normally only beneficiary name in standby can document submit করে। বেনিফিশিয়ারি শুধু নিজের নামে ডকুমেন্ট সাবমিট করে। দ্য স্ট্যান্ডবাই পারমিটস ট্রান্সফার, যদি স্ট্যান্ডবাই ট্রান্সফার করার পারমিশনটা দেয়, দ্য বেনিফিশিয়ারি রিকোয়েস্ট দ্য ইস্যুয়ার, বেনিফিশিয়ারি ইস্যুকে রিকোয়েস্ট করবে টু পে অ্যানাদার পার্সন as if the person were beneficiary, then this is called transfer of drawing. The new person is called transferee, আমরা জানি। when ভাইয়া এখানে একটা জি কোশ্চেন ছিল। জি এই ট্রান্সফারের কি কোনো লিমিট আছে না, যে যত নাম্বার সংখ্যক তত নাম্বারের লোককে ট্রান্সফার করতে পারে একের? এই যে জাস্ট পরের পয়েন্টটাই পড়বো, এটা এখন পড়বো। 6-2 ঠিক আছে। দেখেন, স্ট্যান্ড বাই ইজ নট ট্রান্সফারেবল আনলেস ইট সো স্টেট। কোনো একটা স্ট্যান্ড বাই ট্রান্সফারেবল হবে না যতক্ষণ না এটা ট্রান্সফারেবল এই কথাটা বলা থাকে। লাইক অ্যাজ ইউসিপি, ইউসিপিও তো ট্রান্সফার হবে না যদি না ট্রান্সফারেবল কথাটা বলা থাকে। পরে বলছে স্ট্যান্ড বাই দ্যাট স্টেট দ্যাট ইট ইজ ট্রান্সফারেবল। একটা স্ট্যান্ড বাই যেখানে বলা আছে ওইটা ট্রান্সফারেবল উইদাউট ফার্দার প্রভিশন মিন্স দ্য ড্রয়িং রাইটস মে বি ট্রান্সফার্ড ইন দেয়ার এন্টায়ারলি মোর দেন ওয়ান্স। তার পুরোটা একের অধিক ব্যক্তির কাছে ট্রান্সফার করতে পারবে, ড্রয়িং রাইট আকারে ট্রান্সফার করতে পারবে। পুরোটা করতে পারবে একের অধিক ব্যক্তির কাছে, অর্ধেক করতে পারবে, পার্শিয়াল করতে পারবে, ফুলটাও করতে পারবে, দুইটাই আছে। মে নট বি পার্শিয়ালি ট্রান্সফার্ড, মে নট বি পার্শিয়ালি ট্রান্সফার্ড, পার্শিয়ালি ট্রান্সফার্ড করতে পারবে না। মে নট বি পার্শিয়ালি ট্রান্সফার্ড, মে বি ট্রান্সফার্ড ইন দেয়ার এন্টায়ার মোর দ্যান ওয়ান্স, পুরোটাই একের অধিক জনের কাছে ট্রান্সফার করতে পারবে। মে নট বি পার্শিয়ালি ট্রান্সফার্ড, পার্শিয়ালি ট্রান্সফার করতে পারবে না। পার্শিয়ালি ট্রান্সফার করতে পারবে না মানে আমি আহ, একটা ট্রান্সফারে 3 জনকে দিয়েছি, 3 জন একজনকে ধরেন $1,00,000 স্ট্যান্ড বাই, আমি দিয়েছি 25,000 25,000 50,000, তাহলে 25,000 50,000 একজন নিল, আরেকজন নেয় নাই। তাহলে আরেকজন যদি না না নেয়, ড্রয়িং রাইটটা প্রপার হইতে না এক্সিকিউট করে, তাহলে পার্শিয়াল ট্রান্সফার কিন্তু এখানে এক্সিকিউশনে যাওয়া যাবে না। তবে সেকেন্ড বেনিফিশিয়ারি একের অধিক থাকতে পারে, লাইক অ্যাজ ইউসিপি। May not be transferred unless the issuer, including the conformer or any other person specifically nominated in the standby, agrees to the effect that transfer request by the beneficiary. বেনিফিশিয়ারির কাছ থেকে যদি ট্রান্সফার অ্যাপ্রুভাল না পাই ততক্ষণ পর্যন্ত কোনো পার্টি সাধারণত এটার সাথে কন্ডিশনালি কাজ করতে পারবে না।
An issuer of a transferable standby or nominated person need not be effected transfer unless it is satisfied that the existence and authenticity of the original standby the beneficiary submits or fulfills a request in a form accepted to the issuer. এই কন্ডিশন অফ স্ট্যান্ডবাই যেটা আছে এটা একটু পড়তে হবে। অ্যাকনলেজমেন্ট অফ অ্যাসাইনমেন্ট অফ প্রসিড। অ্যাসাইনমেন্ট অফ প্রসিড হচ্ছে আমি ফান্ডটা নিব। অ্যান ইস্যুয়ার অর নমিনেটেড পারসন পেইং আন্ডার এ ট্রান্সফার পার্সুয়েন্ট রুল এত to reimbursement as if it had made payment to the beneficiary. Okay. Assignment to proceed where an issuer or nominated person is asked to acknowledge a beneficiary request to pay an assignee all or part of any proceed of the beneficiary drawing under the standby. These rules for acknowledgement of assignment of proceeds apply except where applicable rules and other things are important. তার মানে অ্যাসাইনমেন্ট প্রসেসটাও সাবজেক্ট টু সাম রিকোয়ারমেন্ট এইটা সম্ভব। রিকোয়েস্ট ফর অ্যাকনলেজমেন্ট অ্যাসাইনমেন্ট অফ প্রসিডটা রিকোয়েস্ট ফর অ্যাকনলেজ করার জন্য আনলেস অ্যাপ্লিকেবল রুলস অ্যাপ্লাই অ্যান ইস্যুয়ার অর নমিনেটেড পারসন ইজ নট অবলাইজ টু গিভ ইফেক্ট অফ অ্যাসাইনমেন্ট অফ প্রসিড হুইচ হ্যাজ নট বিন অ্যাকনলেজড। অ্যাকনলেজড হলে অ্যাকনলেজ না হলে অ্যাসাইনমেন্ট অফ প্রসিডে কাজ করা যাবে না, এটা ইম্পর্টেন্ট। কন্ডিশন অন acknowledgement of assignment of proceed. Assignment of proceed acknowledge করার নিয়ম কি এটা দরকার নাই। Conflicting claims to proceed. If there are conflicting claims to proceed, then payment to be to an acknowledged assignee may be suspended pending resolution of the conflict. কোনো কনফ্লিক্ট যদি ক্রিয়েট হয় তাহলে এটা সলভ হওয়ার আগ পর্যন্ত পেমেন্টটা পাবে না, সোজা কথা। এটা ভাই কিরকম হতে পারে এই কনফ্লিক্টের ইস্যুগুলো? কনফ্লিক্টের ইস্যু হচ্ছে ও বলছে যে আমার যেটা ডিমান্ড ছিল আমি সেটা তোমাকে দিয়েছি, আর বেনিফিশিয়ারি বলছে যে না আমি যেরকম করে গুডসটা তৈরি করার কথা বলছি সেই অনুযায়ী তুমি আমাকে গুডসটা প্রোভাইড করো নাই। এটা একটা কনফ্লিক্ট হতে পারে। পেপার বেস কনফ্লিক্ট হতে পারে। আমি বললাম যে আমি এই ডকুমেন্ট সাবমিট করেছি এবং এই ডকুমেন্টের উপর বেস করে আমি ট্রানজেকশন দেখেছি, হ্যাঁ, এই অন্যজন বললো যে না আমি এই ডকুমেন্টগুলি এভাবে কে ডিল করি নাই, হতে পারে কনফ্লিক্ট। এগুলি সেলের ক্ষেত্রে যদি এসবিএলসি সেল করে দেয় সেই ক্ষেত্রে কি এই ধরনের ইস্যু কি অ্যারাইজ করে ভাই? হ্যাঁ, এই ইস্যুসগুলি তো ডেফিনেটলি অ্যারেঞ্জ করে, মানে সবই তো ভালো, ব্যাংকের তো এখানে কোনো কাজ নাই। যখন কোনো কারণে অ্যাপ্লিক্যান্ট যখন তার রিস্কটা মিটিগেট করে বা কোনো ধরনের কন্ডিশনাল ওয়ার্কের ক্ষেত্রে আহ, মানে কোনো ঝামেলা করে তখনই সাধারণত এই ইস্যুসগুলি ক্রিয়েট হয়। ঠিক আছে ভাই। এটা দরকার নাই, এটা আবার একটু লাগবে। ট্রান্সফার বাই অপারেশনাল ল where and here personal representative, liquidator, trustee, receiver, successor, cooperator, or similar person who claim to be designated by law to succeed of the interest of beneficiary present document in its own name, or if where the authorized transferee to the beneficiary these rules are transfer of operational rules should be applied. ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই এতটুকু জিনিস থেকে একটা প্রশ্ন পরীক্ষা আসবে আপনাদের, এই এতটুকু জিনিস মানে খুবই ইম্পর্টেন্ট এতটুকু জিনিস। অন্য কেউ যদি এটা এটা খুব ইম্পর্টেন্ট, অন্য কেউ যদি আপনার কাছে ট্রান্সফার অপারেশন মানে অপারেশনাল ল, ট্রান্সফার বাই অপারেশনাল ল এই কথাটা মানে আসলে বলার চেষ্টা করছে যে ট্রান্সফার অফ ল, এইটা আসলে বলার চেষ্টা করছে যে আমি যদি কোনো কারণে আমার অবর্তমানে কোনো সাকসেসর, ট্রাস্টি, লিকুইডিটর, রিসিভার অন্য কেউ যদি সেই পেমেন্টটা নিতে চায় তাহলে কোন ধরনের রিকোয়ারমেন্ট, কোন ধরনের পেপার, কোন ধরনের রেগুলেশন ফলো করতে হবে সেটা হচ্ছে 6.11 বলা আছে। 7. Cancellation. When an irrevocable standby is cancelled or terminate, beneficiary right under standby, beneficiary right আছে ক্যান্সেল করার, বাট এটা অ্যাকনলেজ করতে হবে। ইস্যুয়ার ডিসক্রিপশন রিগার্ডিং ডিসিশন টু ক্যান্সেল, ইস্যুয়ারও চাইলে ডিসক্রিপশন পাওয়ার আছে ক্যান্সেল করার জন্য। বিফোর অ্যাক্সেডিং টু দ্য বেনিফিশিয়ারি অথরাইজেশন টু ক্যান্সেল অ্যান্ড ট্রিটিং দ্য, মূলত যে কোনো স্ট্যান্ডবাই লেটার অফ ক্রেডিট ক্যান্সেল করার ক্ষেত্রে ইস্যুয়ার এবং
বেনিফিশিয়ারি দুজনেরই কনসেন্ট থাকতে হবে, যেটা দুইটা পয়েন্টে বলার চেষ্টা করেছে। এখানে আবার এডিশনালি বলছে যে কোনো একটা ক্যান্সেল করার ক্ষেত্রে ইস্যুয়ারের ক্ষেত্রে ইস্যুয়ারের কাছে কোন কোন ডকুমেন্টস থাকাটা বাধ্যতামূলক। এই যে এই ডকুমেন্ট থাকাটা বাধ্যতামূলক। রিইম্বার্সমেন্ট অব্লিগেশনস খুব ইম্পর্টেন্ট না, 8 নম্বর। পেমেন্ট দেওয়ার ক্ষেত্রে রিইম্বার্সমেন্ট কাকে দিব সেটার কথা বলা আছে, এবং কাকে দিব সেই কথাটা বলা আছে। চার্জ ফর ফিস এন্ড কস্ট, অ্যাপ্লিক্যান্ট ইস্যুয়ারে চার্জ দিবে, ইস্যুয়ার যাদেরকে সিলেক্ট করবে তাদেরকে ইস্যুয়ার চার্জ দিবে। মূলত সবকিছু অ্যাপ্লিক্যান্ট দিবে, যদি সুন্দর করে বলতে চাই। অ্যাপ্লিক্যান্ট ইস্যুয়ারকে দিবে, ইস্যুয়ার অন্য সবাইকে সেই চার্জটা দিবে। রিফান্ড অর রিইম্বার্সমেন্ট, আমি একটা নমিনেটেড ব্যাংক সিলেক্ট করলাম, আমি কোনো একটা ক্লেম রিফিউজ করব। ইন দ্য মিন টাইম নমিনেটেড ব্যাংক আপনার মেসেজ পাওয়ার আগ পর্যন্ত উইদিন ভ্যালিডিটি সেটা অ্যাকসেপ্ট করে ফেলেছে। এখন আপনি নমিনেটেড ব্যাংকে দোষ দিতে পারবেন না যে তুমি এটা অ্যাকসেপ্ট করলে কেন, তুমি তো এটা অ্যাকসেপ্ট করার ব্যক্তি না, আমি তো নিষেধ করছি এটা অ্যাকসেপ্ট করব না। সো এইরকম রিকোয়ারমেন্ট আপনি ধার্য করতে পারবেন না। এক্সাম্পল বলা আছে, ব্যাংক টু ব্যাংক রিইম্বার্সমেন্ট দরকার নেই। ডিউরেশন অফ স্ট্যান্ড বাই, একটা স্ট্যান্ড বাইতে এক্সপায়ারি ডেট থাকতে পারে অথবা একটা এক্সপায়ারি ইভেন্টও থাকতে পারে। তারপরে হচ্ছে ইফেক্ট অফ এক্সপায়ারি অফ নমিনেটেড পার্সন, নমিনেটেড পার্সনের এক্সপায়ারি থাকতে পারে। তারপরে ক্যালকুলেশন অফ টাইম, টাইম ক্যালকুলেশন স্টার্ট করার শুরুটা কি ইস্যুস হয় সেটা বলা আছে। ক্যালকুলেশন অফ টাইম হচ্ছে সবকিছুর ক্যালকুলেশন শুরু করতে হবে যেই দিন ইনসিডেন্ট হবে তার পরের দিন থেকে। এখানে এক্সাম্পল দেওয়া আছে, রিটেনশন অফ স্ট্যান্ড বাই, আমার কাছে স্ট্যান্ড বাইটা আমি রিটেন করে রেখেছি, এটার মানে এই না যে আমার কাছে স্ট্যান্ড বাইটা আছে আমি পেমেন্ট দিতে পারবো না বা আমি ক্লেম করতে পারবো। আপনার যদি এক্সপায়ারি হয়ে যায় তারপরে এটার আসলে কোনো ভ্যালু নাই। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। মাস্ট মাস্ট ছোট্ট দুইটা লাইন, সিন্ডিকেট এবং পার্টিসিপেশন থেকে কিন্তু একটা প্রশ্ন আসে। সিন্ডিকেট এবং পার্টিসিপেশনটা সবাই একটু ভালো করে বুঝলে এই প্রশ্নটা নিজেরা এখানে আলোচনা করলেই শেষ হয়ে যাবে। সিন্ডিকেশন এবং পার্টিসিপেশন কথাটা মানে, সিন্ডিকেশন মানে কি, সিন্ডিকেশন এবং পার্টিসিপেশন আমরা রুলসটার আগে সিন্ডিকেশনটা একটু পড়ে আসি। সিন্ডিকেশন ইজ অ্যান অ্যারেঞ্জমেন্ট হোয়ার টু আর মোর ব্যাংক জয়েন্টলি প্রোভাইড এ লোন টু আ সিঙ্গেল বরোয়ার। একজন ব্যক্তির লোন দরকার, 2-3টা ব্যাংক একত্রে মিলে তাকে যদি লোন দেয় তখন সেটাকে আমরা সিন্ডিকেট ফাইন্যান্স বলি। যেমন এবিসি কোম্পানির $300 মিলিয়ন লোন দরকার, সেই লোনটা তিনজন, ব্যাংক এ, ব্যাংক বি এবং ব্যাংক সি, ব্যাংকে 150, ব্যাংক বি 100, ব্যাংক সি 50, এই তিনজন মিলে লোনটা দিয়েছে, এটাকে বলা হয় সিন্ডিকেট লোন। একটা লোন যদি একের অধিক ব্যক্তি রিস্কটাকে মিটিগেট করার জন্য দিয়ে থাকে তখন সেটাকে বলা হয় সিন্ডিকেট লোন। হোয়াট ইজ পার্টিসিপেটরি লোন? পার্টিসিপেটরি লোন মানে হচ্ছে আমি একটা লোন দিয়েছি, এখন আমি আর কাজটা করতে পারছি না, আমি আমার পার্টিসিপেন্ট হিসেবে অন্য কয়েকজনকে নিয়োগ দেব। বি কেয়ারফুল অ্যাবাউট সিন্ডিকেশন এন্ড পার্টিসিপেশন, কারণ আপনার কাছে মনে হচ্ছে অ্যাজ ইউজুয়ালি দুইটা জিনিস এক। খেয়াল করবেন, সিন্ডিকেশনের ক্ষেত্রে আমরা যে 300 কোটি টাকার এক্সাম্পল দিয়েছি, যে তিনজন যতটুকু প্রপোর্শনের অংশে লোন দিয়েছে তারা ততটুকুর জন্য লায়াবল। কেউ 150, ব্যাংকে 150, ব্যাংক বি 100, ব্যাংক সি 50। পার্টিসিপেশনের ক্ষেত্রে কিন্তু এইরকম ঘটনা ঘটে না। পার্টিসিপেশনের ক্ষেত্রে কি ঘটে দেখেন, পার্টিসিপেশন ইজ ওয়েন ওয়ান ব্যাংক ফার্স্ট গ্র্যান্টস দ্য এন্টায়ার লোন, একটা ব্যাংক পুরো লোনটা আগে সে দিয়ে দেয়, এন্ড লেটার সেলস পার্ট অফ ইটস রিস্ক টু অ্যানাদার, তারপরে সে নিজে ওই লোনটা অন্য কয়েকজনের কাছে পার্ট টু পার্ট সেল করে। এখানে কিন্তু এরকম হয় নাই, সিন্ডিকেটে কিন্তু এরকম হয় না। সিন্ডিকেটে সবাই মিলে একটা লোন দিয়েছে, আর পার্টিসিপেশনে সবাই মিলে লোন দেয় না, একজন লোন দিয়েছে, লোন দিয়ে এখন এসে সে বলল যে আমি আমার এই লোনের এই অংশটুকু বিক্রি করতে চাই, যারা কিনবেন তারা আমার পার্টিসিপেশন হিসেবে কাজ করবেন। মিনহোয়াইল যারা নতুন পার্টিসিপেশন তারা কিন্তু এই ইস্যুয়ারের সাথেই তাদের সম্পর্ক বা লাইবিলিটি, তাদের সম্পর্ক কিন্তু বেনিফিশিয়ারির সাথে নাই। অন দ্য আদার হ্যান্ড সিন্ডিকেট ফাইন্যান্সিং এর ক্ষেত্রে কিন্তু সকল সকল ইস্যুয়ারেরই রিস্ক হচ্ছে বেনিফিশিয়ারির সাথে।
পার্টিসিপেশনের ক্ষেত্রে আমরা এক্সাম্পল দিচ্ছি, ব্যাংক এ লেন্ডস ইউএসডি এত $1 million টু XYZ, লেটার ব্যাংক এ সেলস 40 million পার্টিসিপেশন টু ব্যাংক বি, ব্যাংক 40 million অন্যজনের কাছে বিক্রি করছে, সো এটা পার্টিসিপেশন কন্ট্রাক্ট দিয়ে আসছে। ব্যাংক এ স্টিল ডিলস উইথ XY, ব্যাংক এই কিন্তু XY এর সাথে ডিলিংস, XY কন্টিনিউ পেইং অনলি ব্যাংক এ, ও ব্যাংক এর সাথে সম্পর্ক, ব্যাংক বির ব্যাপারে XYZ জানে না, ব্যাংক বি রিসিভস ইটস শেয়ার ফ্রম ব্যাংক এ, দিস ইজ লোন পার্টিসিপেশন। এটা হচ্ছে এক ধরনের লোন পার্টিসিপেশন। সুতরাং লোন পার্টিসিপেশন হচ্ছে আমি লোন নিয়ে আমি যদি সেটা ভেঙে ভেঙে অন্য কারো কাছে লোন দেই, তখন সেটাকে বলা লোন পার্টিসিপেশন, আমার সাথে অন্যান্য পার্টিগুলির সাথে সম্পর্ক যেটা সেটা। লোন পার্টিসিপেশনের ক্ষেত্রে সেকেন্ড পার্টিসিপেশন বেনিফিশিয়ারির সাথে কোনো ধরনের যোগাযোগ রক্ষা করতে পারে না বা রক্ষা করার দরকার হয় না। পার্টিসিপেশন এবং সিন্ডিকেশনের ক্ষেত্রে 10-1 এবং 10-2-তে যে কথাগুলি বলা আছে, 10-1-এ বলা আছে, আনলেস আদারওয়াইজ এগ্রিড বিটুইন অ্যান অ্যাপ্লিকেন্ট অ্যান্ড ইস্যুয়ার, দ্য ইস্যুয়ার মে সেল পার্টিসিপেশনস। বুঝলাম, ইস্যুয়ার তার একটা নির্দিষ্ট অংশ বা কয়েকটা অংশ সেল করতে পারে। An issuer's sale of participation does not affect the obligation of the issuer. আমি আমার একটা অংশ সেল করেছি, তার মানে ইস্যুয়ার কিন্তু বেনিফিশিয়ারির সাথে ইস্যুয়ারের যে অব্লিগেশনস আছে সেখান থেকে ইস্যুয়ার কিন্তু নিজেকে রিলিফ করতে পারে না। An issuer's sale of participation does not affect the obligations of the issuer. ইস্যুয়ারের সাথে তার যে অব্লিগেশন সেই জায়গার সাথে কোনো মানে কোনো ধরনের কন্ট্রাডিক্টরি সিচুয়েশন ক্রিয়েট হয় না। ইভেন আফটার সেলিং পার্টিসিপেশন, ব্যাংকে রিমেন ফুল রেসপন্সিবল টু দ্য বেনিফিশিয়ারি, দ্য বেনিফিশিয়ারি হ্যাজ নো ডিরেক্ট রিলেশনশিপ উইথ ব্যাংক বি, bank B cannot demand document or payment directly to the from the bank beneficiary. The beneficiary cannot claim payment from bank B. Bank B থেকে কোনো পেমেন্ট নিতে পারবে না। The participation agreement exists only between bank A and bank B. এক্সাম্পল দেওয়া আছে, এটা দেখবেন। এ হচ্ছে আমাদের মোটামুটি রুলস। এবার আমরা একটা স্ট্যান্ড বাই দেখব, একটা স্ট্যান্ড বাই দেখব এবং ওই স্ট্যান্ড বাই এর উপর বেস করে অন্যান্য ফিল্ডগুলি নিয়ে আমরা একটু আলোচনা করব। মানে আমাদের সবার মধ্যে কাজ করে যে স্ট্যান্ড বাইটা কিভাবে পাঠায়, এটা হচ্ছে একটা স্ট্যান্ড বাই, খুব সিম্পল। প্রথমত এখানে এলসির মতো সকল ফিল্ড স্পেসিফিক ফিল্ডে অ্যাডাপশনটা থাকে না, ফিল্ডের অ্যাডাপশনটা থাকে না। এখানে দেখেন লিখছে স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট নাম্বার এত, ইস্যু ডেট এত, অ্যাপ্লিকেন্ট, বেনিফিশিয়ারি তার অ্যাড্রেস, ইস্যুইং ব্যাংক, তিনটা পার্টি, অ্যামাউন্ট, অ্যামাউন্ট হচ্ছে একাদশ শতক হাজার উজুদ লক্ষ, 25 লাখ ইউএসডি, এক্সপায়ারি ডেট হচ্ছে 31শে ডিসেম্বর 2026, প্লেস অফ এক্সপায়ারি হচ্ছে এবিসি ব্যাংক পিএলসি, এবিসি ব্যাংক পিএলসি মানে ইস্যুইং ব্যাংকের কাউন্টারে, মতিঝিল ঢাকা। অ্যাপ্লিকেবল রুলস, দি স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ইজ সাবজেক্ট টু আইএসপি 98, আমরা সবাই জানি। অ্যাভেলেবিলিটি, ডকুমেন্ট সাবমিট করবে কোথায়, অ্যাভেলেবল বাই পেমেন্ট এগেনস্ট প্রেজেন্টেশন অফ কমপ্লেইন ডিমান্ড অ্যাট দ্য প্লেস অফ এক্সপায়ারি, যেখানে প্লেস অফ এক্সপায়ারি অর্থাৎ ইস্যুইং ব্যাংকের কাউন্টারে ডকুমেন্টটা সাবমিট করার কথা বলা হয়েছে যদি কোনো কারণে মানে ক্লেম করার ইস্যু থাকে। পার্শিয়াল ড্রয়িং পারমিটেড, ভেঙে ভেঙে ক্লেম করতে পারবে। মাল্টিপল প্রেজেন্টেশন পারমিটেড আনটিল এক্সপায়ারি, এক্সপায়ারি পর্যন্ত এটা পারমিটেড। ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, হ্যাঁ ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, ডকুমেন্ট রিকোয়ারমেন্ট মানে হচ্ছে স্ট্যান্ড বাইটাকে লাভ করতে হলে কোন লাইভ করতে হলে কোন কোন ডকুমেন্ট লাগবে। 1 নম্বর ডকুমেন্ট, বেনিফিশিয়ারি সাইন্ড ডিমান্ড রিডিং এক্স্যাক্টলি অ্যাজ ফলোস। বি কেয়ারফুল, আমি এই এক্স্যাক্টলি ওয়ার্ডটার কথা বলেছিলাম, আমরা বলেছিলাম এক্স্যাক্টলি অথবা, আচ্ছা আমাকে জাস্ট 2টা মিনিট একটু সময় যাবে, জাস্ট 2 মিনিট। ওকে, এটা আমার জন্য সেফ, কারণ দিস স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট ইজ সাবজেক্ট টু আইএসপি 98, সো আইএসপি 98 এর নিয়ম অনুযায়ী পরিচালিত হচ্ছে, আমার রিস্ক নাই। ইভেন দো এখানে কোনো মানে অ্যাডাপশন, কোনো ধরনের এক্সাম্পশন অথবা কোনো ধরনের মডিফিকেশনের কথা কিন্তু বলা নাই। ওকে, মাল্টিপল প্রেজেন্টেশনস পারমিটেড আনটিল এক্সপায়ারি, এক্সপায়ারি পর্যন্ত মাল্টিপল প্রেজেন্টেশনও এই স্ট্যান্ড বাইতে সাবমিট করা যাবে। ডকুমেন্ট রিকোয়ার্ড, এখন কথা হচ্ছে যদি আপনি ক্লেম করতে চান, বেনিফিশিয়ারি যদি ক্লেম করতে চায় তাহলে ডকুমেন্ট সাবমিট করতে হবে কি কি। 1 নম্বর ডকুমেন্ট সাবমিট করতে হবে বেনিফিশিয়ারি সাইন্ড ডিমান্ড, সাইন্ড ডিমান্ড সাবমিট করতে হবে।
এবং সেটার মধ্যে ডিমান্ডের মধ্যে এক্স্যাক্টলি অ্যাজ ফলোস নিচের কথাটা লেখা থাকতে হবে। সেটা কি থাকবে? ডিমান্ড, উই হিয়ার বাই ডিমান্ড পেমেন্ট ফর ইউএসডি অ্যামাউন্ট আন্ডার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট এত, we certified that ABC Engineering Limited has failed to perform its payment obligations under contract nong eto. Please remit proceed to our account Global Construction PTA Limited অ্যাকাউন্ট নাম্বারটা আমি দিয়ে দিলাম। এটা যেহেতু এক্স্যাক্টলি লেখা আছে তাহলে কিন্তু ডিমান্ডটা হুবহু এরকম লেখা হবে। সেখানে যদি আপনি ল্যাঙ্গুয়েজ স্ট্রাকচারটা চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার এটা ডিসক্রিপেন্সি হবে। আমরা পড়ে আসছি, যদি এক্সাক্ট কথাটা বলা থাকে তাহলে ওই রকম হুবহু লিখতে হবে, এক্সাক্ট কথাটা বলা না থাকলে হুবহু না লিখলেও চলবে। 1 নম্বর ডকুমেন্ট হচ্ছে ডিমান্ড। 2 নম্বর ডকুমেন্ট, আরেকটা ডকুমেন্ট চেয়েছি বেনিফিশিয়ারি সার্টিফিকেট স্টেটিং, বেনিফিশিয়ারি একটা সার্টিফিকেট চেয়েছি, যেই সার্টিফিকেটে আমরা মানে স্ট্যান্ড বাইতে আমি চেয়েছি একটা সার্টিফিকেট চেয়েছি যেখানে আমরা বলেছি যে পেমেন্ট হ্যাজ বিকেম ডিউ, বেনিফিশিয়ারি লিখতে হবে এই কথাগুলি, দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ ফেল টু পে, the amount claim represent the unpaid amounts are currently outstanding, signed by the authorized officer of the beneficiary, beneficiary authorized officer সেটা সাইন করে দিবে। ভেরি গুড। 2 নম্বর ডকুমেন্ট চাইলাম আমি এটা। 3 নম্বর ডকুমেন্ট কপি অফ আনপেইড কমার্শিয়াল ইনভয়েস, এটা আমি 3 নম্বর যে আনপেইড কমার্শিয়াল ইনভয়েসের কপিটা সাবমিট করতে হবে। 4 কপি অফ রিটেন নোটিস সেন্ড টু দ্য অ্যাপ্লিক্যান্ট demanding payment at least 15 days before presentation। 4 নম্বর ডকুমেন্ট এডিশনাল কন্ডিশন হিসেবে আমি স্ট্যান্ড বাইতে রেখে দিয়েছি ডকুমেন্টস মাস্ট বি প্রেজেন্ট ইন পেপার, ডিমান্ড মে অলসো বি প্রেজেন্টেড বাই অথেন্টিকেটেড সুইফট। ডিমান্ড এখানে আসলে শুধু ডিমান্ড হইলে সেটা পাঠানো যেত, অন্যগুলি যেহেতু আছে আমার এটা আসলে অথেন্টিকেশন ওইভাবে পাঠানোটা আমার জন্য টাফ। ডকুমেন্ট মাস্ট বি ইন ইংলিশ, কপিস আর অ্যাকসেপ্টেড এক্সেপ্ট ইন দ্য ডিমান্ড। তার মানে কি, যে কোনো ডকুমেন্ট আমি কপি পাঠাতে পারবো কিন্তু ডিমান্ড যেটা সেটা কপি পাঠাতে পারবো না, সেটা অরিজিনাল পাঠাতে হবে। ডিমান্ড কোনটা? ডিমান্ড হচ্ছে 1 নম্বর ডকুমেন্ট, এই যে এটা অরিজিনাল পাঠাতে হবে। বাকি যে ডকুমেন্টগুলি আছে সেগুলি চাইলে আমি কপি টাকা পাঠাতে পারবো। অ্যামাউন্ট ড্রন মাস্ট নট এক্সিটেড দ্য অ্যাভেলেবল ব্যালেন্স, অ্যামাউন্ট ড্রন অ্যামাউন্টটা এক্সিটেড অ্যামাউন্ট ব্যালেন্সের চেয়ে বেশি হইতে পারবে না। আমরা জানি এটা পড়ে আসছি। প্রেজেন্টেশন মাস্ট বি রিসিভড অন অর বিফোর এক্সপায়ারি, এক্সপায়ারির আগে প্রেজেন্টেশন সাবমিট করতে হবে, এর পরে করা যাবে না। এ হচ্ছে আমার স্ট্যান্ড বাইয়ের এডিশনাল কন্ডিশন, এটা হচ্ছে আমার ডকুমেন্ট রিকোয়ারমেন্ট, আমি 4টা ডকুমেন্ট চেয়েছি, এইটা হচ্ছে আমার স্ট্যান্ড বাইয়ের ফরম্যাট। ওকে, স্ট্যান্ড বাই দিয়ে দিলাম, ওদের কন্ডিশন কাভার আপ হয়ে গেল। এখন ধরে নিলাম যে ওরা ক্লেম সাবমিট করবে। কে ক্লেম সাবমিট করবে? ক্লেম সাবমিট করবে বেনিফিশিয়ারি, বেনিফিশিয়ারি ক্লেম সাবমিট করবে, গ্লোবাল কনস্ট্রাকশন ক্লেম সাবমিট করবে। তাহলে ক্লেম সাবমিট করতে গেলে তো এমনি বললে হবে না, তার যে ডকুমেন্টগুলি আমি চাইছি সেগুলি সে মিট আপ করতে হবে। ক্লেমস ডকুমেন্ট প্রেজেন্টেড, সে ডকুমেন্ট সাবমিট করছে 20শে ডিসেম্বর 2026। ডকুমেন্ট 1 ডিমান্ড, এবিসি ব্যাংক লিমিটেড উই হার বাই ডিমান্ড অ্যামাউন্ট অফ এত আন্ডার স্ট্যান্ড বাই লেটার অফ ক্রেডিট নাম্বার এত, উই সার্টিফাইং দ্যাট এবিসি ইঞ্জিনিয়ারিং ফেল টু পারফর্ম ইটস পেমেন্ট অব্লিগেশন আন্ডার কন্ট্যাক্ট নাম্বার অমুক অমুক ডেটের এত। ডিমান্ড সিগনেচার দিলাম, তারপরে তার নাম লিখলাম। ডকুমেন্ট বেনিফিশিয়ারি ডকুমেন্ট, বেনিফিশিয়ারির একটা ডকুমেন্টের ফরম্যাট আমি দিলাম, ইনভয়েস নাম্বার এত 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 দিয়ে আমি দিলাম। ডকুমেন্ট নাম্বার 4 যে ডকুমেন্ট চাইছে সেই ডকুমেন্টের রিকোয়ারমেন্ট ফিল আপ করলাম, কুরিয়ার রিসিপ্ট দিলাম, ডিসেম্বর এত তারিখে এত তারিখে কভার করলাম। এই ডকুমেন্টগুলি আপনাকে পরীক্ষার হলে কি করবে, পরীক্ষার হলে স্ট্যান্ড বাই কিন্তু বেশি পেঁচাবে না এবং এটা সোজা হয়। হ্যাঁ, একটা স্ট্যান্ড বাই দিবে, স্ট্যান্ড বাইয়ের সাথে স্ট্যান্ড বাইতে তো আপনি দেখবেন কোন কোন ডকুমেন্ট, আপনি তো যখন স্ট্যান্ড বাই রুলস গুলি পড়বেন তখন আপনার মাথায় চলে আসবে এক্স্যাক্টলি থাকলে কি করতে হবে, তারপরে হচ্ছে এটা কি ট্রান্সফারেবল কিনা, এটা বেশি টাফ হয়। আচ্ছা, আমি এক্সট্রা আরেকটা কেস দিয়ে দিব আপনাদের এই স্ট্যান্ড বাই ট্রান্সফার স্ট্যান্ড বাই নিয়ে, কারণ আপনাদের এই টোটাল 10টা আর্টিকেলের মধ্যে 6 নম্বর আর্টিকেলটা বেশি কঠিন। হ্যাঁ, বেশি কঠিন মানে একটু টাফ 6 নম্বর আর্টিকেলটা, বিশেষ করে অ্যাপ্লিকেবল রুলস, তারপর অ্যাসাইনমেন্ট অফ প্রসিডস, অ্যাসাইনমেন্টস অফ রাইটস এ যে 6 নম্বর আর্টিকেলটা আছে
সেইটা বেশি কঠিন। অন্য অন্য জায়গার যে আর্টিকেলগুলি আছে সেই আর্টিকেলগুলি অত কঠিন না। মানে 1 থেকে 5, তারপরে 7, 8, 9, 10 এই আর্টিকেলগুলি খুব বেশি কঠিন না। বাট 6 নম্বর আর্টিকেলটা একটু ট্রিকি আছে। সো আপনার কাছে যখন এটা এই 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 স্ট্যান্ড বাইটা যেটা আমরা সাবমিট করেছি, ইট ইজ নট ট্রান্সফারেবল। আবার এমন হইতে পারে ট্রান্সফারেবল স্ট্যান্ড বাইও বলতে পারে। পরীক্ষায় আপনাদের যেটা করবে, একটা স্ট্যান্ড বাই দিল, ঘাবড়ানোর কিছু নাই। স্ট্যান্ড বাই দেখার পরেই যে আল্লাহ স্ট্যান্ড বাই তো আমি পারি না, না, আপনি রুলস তো পারেন। স্ট্যান্ড বাই শুরু থেকে শেষ পর্যন্ত পড়বেন। শুরু থেকে শেষ পর্যন্ত পড়ার পরে সেখানে কোন কোন ডকুমেন্টগুলি চাওয়া আছে সেগুলি দেখবেন। যদি দেখেন যে ওই ডকুমেন্টগুলি, এবার তারা তো ডকুমেন্ট সাবমিট করবে। পরীক্ষায় 2 রকম থাকার সম্ভাবনা বেশি। একটা হচ্ছে স্ট্যান্ড বাইটা, একটা একটা স্ট্যান্ড বাইয়ের কপি দিবে, কপি দিয়ে এটার সাথে 2টা ডকুমেন্ট দিয়ে আপনাকে ডিসক্রিপেন্সি রেজ করতে বলবে যে এই 2টা ডকুমেন্ট দিয়েছে, স্ট্যান্ড বাইয়ের টার্মস এন্ড কন্ডিশনস অনুযায়ী এইটা পারফেক্টলি কাজ করছে কিনা। যদি পারফেক্টলি কাজ না করে তাহলে এটাকে রিভাইজ করতে হবে, মানে ডিসক্রিপেন্সি কোথায় আছে সেটা চেক চেক করতে এবং ডিসক্রিপেন্সি গুলিকে প্রপার ওয়েতে রেজ করতে। আর যখন এখন ডকুমেন্ট আমার কাছে আসলো, ডকুমেন্ট আমি কতদিন চেক করব, তারপরে চেক করার পরে আমরা ডিসক্রিপেন্সিটা কোন ব্যাংকে দিব, তারপরে হচ্ছে ডিসক্রিপেন্সিটা কোন গ্রাউন্ডে দিব, তারপরে যে ডকুমেন্টগুলি দিয়েছি সেই ডকুমেন্টগুলি ঠিক আছে কিনা। পরীক্ষা তো হাইয়েস্ট আসবে, একটা স্ট্যান্ড বাই 2-3টা ডকুমেন্ট দিয়ে দিবে, দিয়ে বলবে যে এই ডকুমেন্টের সাথে স্ট্যান্ড বাইয়ের সাথে ডিসক্রিপেন্সি কি কি আছে, নিচে 10টা থেকে 5টা সিলেক্ট করো। সো কাজটা সোজা। লেট প্রেজেন্টেশন, পোর্ট অফ লোডিং, পোর্ট অফ ডিসচার্জ, কন্ডিশন, ডিমান্ড, পেপার বেস দিছে না সুইফটের মাধ্যমে দিছে, বেসিক এই ইনফরমেশনগুলি জানলেই আপনি বেসিক মানে রিস্কের যে ইস্যুটা আছে সেটা মোটামুটি কভার করতে পারবেন। মানে খুব বেশি সমস্যা হবে না ইনশাল্লাহ। আমি আপনাদের এই শীটটা প্রোভাইড করবো। এই শীটের সাথে আরেকটা জিনিস, এটা তো ট্রান্সফারেবল এলসি না, রেগুলার এলসি। আমি ট্রান্সফারেবল একটা এলসিও এইটার সাথে এখানে অ্যাড করে দিব। ট্রান্সফারেবল এলসি এটা হচ্ছে নর্মাল স্ট্যান্ড বাই, আর একটা হচ্ছে ট্রান্সফারেবল স্ট্যান্ড বাই। আপনাদের সাথে শেয়ার করব। শেয়ার করলে আপনারা ওইটাও একটু রিভিউ করবেন। মোটামুটি এতটুকু রিভিউ, এর বেশি স্ট্যান্ড বাইতে পড়ার দরকার নাই। স্পেশাল ট্রিট আছে আপনাদের যারা, আমরা নেক্সট উইক, আগামীকালকে তো আমাদের ডকুমেন্ট চেকিং ক্লাস, নেক্সট উইকে যারা মানে আমরা যে 10টা আর্টিকেল নিয়ে কথা বলবো, 10টা আর্টিকেল রিভিউতে যারা থাকবেন, ডেফিনেটলি আই অ্যাপ্রিসিয়েট ইট এভরিওয়ান, যে আপনারা একটু থাকেন, থাকলে আপনাদের নিজেদের জন্য সুবিধা হবে। মোটামুটি আইএসপি জাকির ভাই 98 মিলে আমাদের এইটুকু হচ্ছে কথা। জাকির আচ্ছা, ভাই হ্যাঁ, সকালে সকালে দুইটা ম্যানুয়াল আপনি শেয়ার করেছেন আমাদের সঙ্গে। এইটা হ্যাঁ, একটু বলবেন, এটা না আসলে বুঝতে পারছি না যে এইটা কি লেটেস্ট না আগের আগের যে ম্যানুয়ালটা ছিল সেটার সাথে এই এই দুইটার পার্থক্য কি একটু কি বলবেন? হ্যাঁ, আচ্ছা। আহ প্রথমত ঝামেলা হচ্ছে, উম, আপনারা স্ক্রিন তো দেখা যাচ্ছে তাই না? স্ক্রিনটা দেখা যাচ্ছে? জি জি ভাই ভাই। দেখা যাচ্ছে। আমরা মানে যতগুলি রুলস পড়েছি ততগুলি রুলসের বাহিরে আমাদের গ্যারিকুলারের একটা বই পড়েছি, সবাই হয়তো আমার সাথে একমত, তাই না? গ্যারিকুলারের একটা বই পড়েছি। এখন গ্যারিকুলারের বইটাকে কনভার্ট করে, হ্যাঁ, আমাদের তো সিরিসিএস এখন 2টা পার্ট, হ্যাঁ, এম ডি এমজিডিসি আর এফওডিসি। এই এমজিডিসির একটা টেক্সট বুক তারা এইভাবে তৈরি করেছে। এটা হচ্ছে একদম লেটেস্ট, এভাবে তৈরি করেছে একটা টেক্সট বুক। একটা হচ্ছে এমজিডিসি আর একটা হচ্ছে এফওডিসি। এই 2টা টেক্সট বুককে একত্রে করে ওরা হচ্ছে এই 2টা বই আকারে দিয়েছে। এখন তার মানে যারা আমরা মনে করি প্রথম পার্ট পরীক্ষা দিব, প্রথম পার্টে দেখবেন কিন্তু কোনো গ্রাফ ট্রাফ নাই। প্রথম পার্টটা হচ্ছে অ্যাজ ইউজুয়াল এফওডিসি, যেটা সেটা হচ্ছে 1 থেকে 10টা লেসন আছে, যে লেসনগুলি আমরা ক্যারিকুলারের বা এই বইয়ে অলমোস্ট 1 থেকে 10 নম্বর পেয়েছি। বাট পরীক্ষা যেহেতু এখন 2টা প্যাটার্নে হয়, আমরা এখন আপাতত ক্যারিকুলারের বই যেটা পড়েছি সেই বইটার, ভাইয়া বোঝা যাচ্ছে না আপনার আপনার আমার কথা কি কোনো অসুবিধা আছে শুনতে? না ভাই। ওকে, না না
আচ্ছা, তার মানে হচ্ছে গ্যারিকুলারের বইটা একটু কিছু জায়গায় ওরা চেঞ্জ আনছে। হ্যাঁ, কিছু জায়গায় চেঞ্জ এনে ওরা হচ্ছে এই এফওডিসি এবং এমজিডিসি এই দুইটা বই আকারে তারা সাবমিট করেছে, তৈরি করেছে। এবং এটা সফট কপি মার্কেটে পাওয়া যায়, হার্ড কপি আমরা এখনো মার্কেট থেকে নিতে পারি নাই। মার্কেট থেকে নিতে পারি নাই কারণ হচ্ছে ইট ইজ অলমোস্ট 700 পেজেস। তো 700 পেজের কপি ডকুমেন্ট, কপি বই করাটা ইটস টু ডিফিকাল্ট যারা করতে যাবে বা করবে। এখন আমি কথা বলছি যে যেমন আমাদের 200 পেজের ডকুমেন্ট, 200 পেজের একটা ফাইল করতে টাকা নিয়েছে 120, 200, 600, 800 পেজের এই বইটা করতে 400, 450, 500 টাকা খরচই হয়ে যাবে। এজন্য আমি বইটাতে এখন যাই নাই, আমি সবাইকে সফট কপিটা শেয়ার করেছি যে আপনারা সফট কপি দেখে এটা একটু পড়বেন। দুইটা ক্যারিকুলারের বইটা আপাতত আর পড়ার দরকার নাই। 2 নম্বর, যেহেতু কারণ নতুন সিলেবাস অনুযায়ী যে পার্ট দিয়ে দুইটা বই করেছে এই দুইটা আমরা পড়বো। 2 নম্বর হচ্ছে সবগুলি অনেক বড়, ডেফিনেটলি আপনাদের এই কোয়েরিটা আছে, আমি এখনো কমপ্লিট করতে পারি নাই, বাট উইদিন শর্ট টাইম আমি হচ্ছে এটাকে মার্ক করে কমপ্লিট করে শেষ করে আপনাদেরকে প্রোভাইড করব। তাহলে মার্ক করা পার্টটা যদি আপনারা পড়েন তাহলে আমার মনে হয় পড়াটা অনেক কমে যাবে। সো ক্যারিকুলারের বইটা রিপ্লেস হচ্ছে এই দুইটা বইয়ের মাধ্যমে। এই যে এই দুইটা বই ওলসবার্গ নিজেরাই অ্যাকসেপ্ট করছে। সো ক্যারিকুলারের বইটাকে আমরা, আইসিসি কিন্তু অ্যাকসেপ্টেড বুকস না, ক্যারিকুলারের বইটাকে আমরা অ্যাকসেপ্ট করেছি বিকজ ক্যারিকুলার ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সন ফর কোয়েশ্চেন মেকিং। আর এই বইটা দেখেন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে উলসবার্গ ইনস্টিটিউশন লন্ডন লিমিটেড, আপনারা জানেন যে আইসিসি থেকে এটা উলসবার্গে ট্রান্সফার হয়েছে, সিডিসিএস প্রফেশনাল এক্সামিনেশনের প্রসেসটা। তারা সরাসরি ব্র্যান্ডেড করে এই দুইটা বই তারা হচ্ছে তাদের ওয়েবসাইটে দিয়েছে, বা যারা আপনারা যদি কেউ সিডিসিএস পরীক্ষা দেন রেজিস্ট্রেশন করবেন তারা আপনারা রিডিং ম্যাটেরিয়ালস হিসেবে এই দুই বইটা পাবেন। সো আপনাদের কাজ হচ্ছে এই দুইটা বই পড়া, ক্যারিকুলারের বইটা না। এখন কথা হচ্ছে ক্যারিকুলারের বইয়ের সাথে কি এটা খুব বেশি পার্থক্য? আমি এজিউম করি ক্যারিকুলারের বইয়ের 97 থেকে 98% পড়া এখানে আছে, 1-2% শুধু একটু এই জায়গাটাতে নাই, সেটা নতুন আকারে মানে অ্যাড করেছে। এই শুধু এতটুকুই পার্থক্য। আপনাদের জন্য ভালো হবে যদি বই দুইটা মার্ক করা বই পাওয়া যায়। আমি দুইটা কাজই করছি, মানে মার্ক করে আমি আপনাদেরকে সাবমিট করব, অ্যাজ ওয়েল অ্যাজ আমি প্রিন্টের ব্যাপারে কথা বলে দেখি যে প্রিন্টটা এক্স্যাক্টলি কস্টিংটা কেমন আসে। যদি বেশি আসে হয়তো আমি, কারণ 500-এর উপরে গেলে তো আমি এই বই প্রিন্ট করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করব না, কিন্তু এক্স্যাক্টলি কত রাখবে এটা আমি একটু কথা বলে দেখি, কথা বলে আমি আপনাদেরকে জানাবো ইনশাল্লাহ। হয়তো মার্কেটেও চলে আসতে পারে। আহ, আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে কখনো এটা চিন্তা করার দরকার নাই যে এমজিডিসি যে পার্টটা আছে, অর্থাৎ সেকেন্ড পার্টের জন্য সেকেন্ড পার্টের বইটাই পড়বো, পার্ট ওয়ানের জন্য ফার্স্ট পার্টের বইটা পড়বো না, এটা চিন্তা করার দরকার নেই। আপনারা দুইটা বই পড়বেন, দুইটা বই মানে অ্যালাইনমেন্ট রাখবেন, একসাথে পড়বেন। হ্যাঁ, এই হচ্ছে কথা, বুঝতে পারছেন সবাই? কারো কোনো কনফিউশন আছে? এনি কনফিউশন? তার মানে ফার্স্ট পার্টের জন্য ওই যে 286 পেজ যেটা অলমোস্ট এইটাই ফার্স্ট পার্টের জন্য, তাই তাই তো? হ্যাঁ। রাইট, রাইট। আর এই ট্রান্সপোর্ট ডকুমেন্ট উলব্রুক একটা পাবলিকেশন, এটা হচ্ছে সেকেন্ড পার্টের জন্য। জি জি জি। ওকে, থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। ওকে, তাহলে আমরা আগামীকালকে আহ, আমরা আগামীকালকে ডকুমেন্ট চেকিং নিয়ে আমাদের একটা ক্লাস থাকবে। প্লিজ এভরিওয়ান রিকোয়েস্টেড, প্লিজ আপনারা জয়েন করবেন আগামীকালকে, কারণ আমরা আগামীকালকের ক্লাসের রেকর্ডিংটা নাও দিতে পারি, কারণ আমরা রিয়েল ডকুমেন্ট চেক করলে ট্রান্সপারেন্সি অ্যাকাউন্টেবিলিটি ইস্যুতে আমরা হয়তো রেকর্ডিংটা নাও দিতে পারি। সো আগামীকালকের ক্লাসে সবাই মাস্ট জয়েন করবেন। রেকর্ডিংটা আমি দিয়ে দিব কখন, যখন আপনার ওই যে ফাইনাল, যখন সিডিসিএস পরীক্ষার জন্য আপনি বসবেন তখন আমি ওই রেকর্ডিংটা দিয়ে দিব। বাট কমন গ্রুপে আমরা ডকুমেন্ট বেসড ডিসকাশনের রেকর্ডিংটা শেয়ার করব না। সো আপনাদের লাইভ ক্লাস থেকে যতটুকু বোঝা ততটুকু বুঝতে হবে। আগামীকালকে 12টায় আমাদের লাইভ ক্লাস। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।